জটিল সংখ্যা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নর্মালি যখন ফুল সিলেবাসে কোয়েশ্চেন হয় এই অধ্যায় থেকে 2 থেকে 8 নম্বরের কোয়েশ্চেন কমন আসে। বাট কথা হচ্ছে এই অধ্যায়টা থেকে টানা কয়েক বছর শর্ট সিলেবাসে খুব গুরুত্বের সাথে কোয়েশ্চেন করা হয়েছে। তো সামনে যখন শর্ট সিলেবাসের বাইরের কোয়েশ্চেন হবে, মানে ফুল সিলেবাসের কোয়েশ্চেন হবে, তখনও তুমি আশা করতে পারো যে এই অধ্যায় থেকে মোটামুটি ধরো অন এন এভারেজ একটা সিকিউ তো ইনশাল্লাহ কমন আসতেই পারে। ওকে, তো তুমি এই অধ্যায়টা যখন পড়বা তখন একটা ফুল সিকিউ টার্গেট করে পড়বা। তবে চাইলে এটা 8ও আসতে পারে, মানে এমনও হইতে পারে জাস্ট খ আর গ এখান থেকে আসলো, ক মনে করো অন্য কোনো কিছু থেকে নিয়ে নিল। ওকে, তো এমনি করে তুমি পড়বা এই অধ্যায়টাকে, ঠিক আছে? তো এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে। তো নর্মালি যখন বড় কোয়েশ্চেনগুলো হয় সেগুলো প্রমাণ টাইপের ম্যাথ থেকেই কমন আসে। সো প্রমাণ টাইপের ম্যাথগুলোর দিকে আমরা একটু স্পেশাল ফোকাস দিব যেন তোমার ওভারঅল ম্যাক্সিমাম ম্যাথই কভার হয়ে যায় আর কি। আর বাদ বাকি যেগুলো ছোট ছোট অঙ্ক সেগুলো আমি সবগুলো টপিক তোমাদেরকে শিখায় রাখবো। সো এই লেকচার যাদের ক্লিয়ার থাকবে তাদের ইনশাল্লাহ জটিল সংখ্যা অধ্যায়টার কোয়েশ্চেনগুলো নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? চলো আমরা অধ্যায়টা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে খেয়াল করো, আমাদেরকে যদি সমীকরণ সমাধান করতে বলে আমরা অন অ্যান এভারেজ এরকম সমীকরণ সমাধান করি। এখন এই সমীকরণটার দিকে তাকাও, যদি বলা হয় এটা সমাধান করতে, তাহলে এক্স স্কোয়ারের মান কেমন আসে? -1, ঠিক? তাহলে এক্স এর মান কত? +-√/-1, ঠিক? তো রুটের মধ্যে মাইনাস চলে আসছে, এটা একটা কিরকম সংখ্যা? বাস্তব সংখ্যা না, এটা একটা অবাস্তব সংখ্যা। তো এই জিনিসটাকে বলা হয় আই, তার মানে আই হচ্ছে √/-1। ওকে, তো এইটা মাথায় রাখবা যে √/-1 = আই, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, যে √/-i এটার মানটা হচ্ছে আই। তাহলে খেয়াল করো, যদি আমাকে কখনো বলা হয় যে এক্স এর মান √/-3, আমরা সেখান থেকে -1টাকে আলাদা করে নিতে পারি যে √/-1 × √/3, তখন এই জিনিসটাকে আমরা আই হিসাবে বিবেচনা করতে পারি। তার মানে √/-3 মানে হচ্ছে √3 × √-1, দ্যাট ইজ √3 × i। এভাবে চিন্তাটা করা যায়। আচ্ছা, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে এই টাইপের সমীকরণ তা না, এরকম বড় বড় অনেক সমীকরণ থাকে যেগুলো উত্তর করতে গেলে রুটের মধ্যে নেগেটিভ চলে আসে, সেখান থেকেও আমাদের মোটামুটি ভালো মতন এরকম সামথিং আই চলে আসে। তো খেয়াল করো, এই যে আমি সমাধানটা দেখতে পাচ্ছি এখানে x = +-i, বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা। আচ্ছা, এটার দিকে তাকায় দেখো, x এর যে মানটা আসছে এই মানটার মধ্যে অবাস্তব সংখ্যাও আছে, আবার একটা বাস্তব অংশও আছে, যেমন দুই তো বাস্তব জিনিস। তাহলে খেয়াল করো, যে সব সংখ্যার মধ্যে বাস্তব অংশও থাকে অবাস্তব অংশও থাকে, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। তাহলে ওভারঅল আমার জটিল সংখ্যার মধ্যে একটা বাস্তব অংশ থাকবে রিয়েল পার্ট, একটা অবাস্তব অংশ থাকবে ইমাজিনারি পার্ট। এই দুইটা পার্ট মিলাইলে তোমার ওভারঅল জটিল সংখ্যাটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জটিল সংখ্যার সেটকে আমরা সি কাট দিয়ে প্রকাশ করি, আমরা এটা বাস্তব সংখ্যার অধ্যায়েও পড়েছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট 1, 2, 3 এগুলা, এরকম আরো অনেক অনেক সেট আছে, আমরা সবই দেখে আসছিলাম। তো সেটের সিকোয়েন্সটা একটু মাথায় রেখো যে NZQRC, এটা থেকে প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন হয়। আচ্ছা, তাইলে এখন দেখো জেড একটা জটিল সংখ্যা, ওর যে রিয়েল অংশ ওটাকে RE ব্র্যাকেটে জেড দিয়ে প্রকাশ করা হয়, ওর যে ইমাজিনারি অংশ সেটাকে IM ব্র্যাকেটে জেড দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা কি, এইটা বোঝানোর জন্যই আমি এই ব্যাখ্যাগুলো তোমাকে দেখাইলাম। খেয়াল করো, তোমার যেই যেমন জটিল সংখ্যা কিন্তু আমরা রিয়েল লাইফে গুনে গুনে দেখতে পারি না, বিভিন্ন সমীকরণ সমাধান করতে গিয়ে জটিল সংখ্যা হঠাৎ হঠাৎ বের হয়ে যায়। তো যখন নাকি কোনো সমীকরণের সমাধান হিসাবে জটিল সংখ্যা উত্তর আকারে আসে, তখন সেটা একজন আসে না, সবসময় দেখবে দুজন আসবে। যেমন দেখো এখানে +i - i দুইজন, এখানে দেখো 2 + 3i 2 - 3i দুইজন। এরকম যেসব সমীকরণের উত্তরে জটিল সংখ্যা আসে সেখানে উত্তরের মধ্যে কখনো একা আসে না জটিল সংখ্যা, সবসময় দুইজন মিলে আসে। এবং সেই দুইজনের মধ্যে একটা কমন সম্পর্ক হচ্ছে আই এর চিহ্নগুলো উল্টা থাকে। যেমন এখানে দেখো i + i - আবার এখানে দেখো +3i - 3i, তার মানে কি যে আই এর চিহ্ন উল্টা হয়। তাহলে এই দুজন সবসময় একসাথে আসবে কিন্তু, তাহলে এদেরকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল মানে কি, যে যদি কোনো জটিল সংখ্যার থেকে সমাধান বেরোবে সেটা একা বেরোবে না, দুজন মিলে বেরোবে, ওই দুজন একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে খেয়াল করো, a + ib একটা জটিল সংখ্যা আছে, সেটার অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হবে, সেটার মধ্যে আমি খালি আই এর চিহ্নটা চেঞ্জ করে দিব। যেমন এইখানে একটা জটিল সংখ্যা দেওয়া 2 + 3i, এটার অনুবন্ধীর মানটা কত হবে? 2 - 3i হবে। আচ্ছা, এইটা একটা জটিল সংখ্যা আছে 2i - 3, এটার অনুবন্ধী কত হবে? এটার অনুবন্ধী হবে আই এর চিহ্ন চেঞ্জ, তাহলে -2i - 3 এরকম।
তাহলে খেয়াল করো জেড যদি একটা জটিল সংখ্যা হয় ওর অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা জেড বার দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো জেড ইকুয়াল টু আই যদি হয় তাহলে আমাকে বলো জেড বারের মানটা কত? সিম্পল মাইনাস আই। ক্লিয়ার হইল? এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দেবো। খেয়াল করো, মনে করো যদি এমন হয়, ধরো আমাকে একটা জটিল সংখ্যা দিল জেড ইকুয়াল টু ধরো 1/4 প্লাস বা 3+4i, মনে করো এটা আমাকে একটা জটিল সংখ্যা দিল, তাহলে এইটার অনুবন্ধী কত হবে? আমি কি এখানে মাইনাস করব? না, এটাকে আগে আমাকে এই অবস্থায় আনতে হবে। এই অবস্থায় থাকলে আমরা আই এর চিহ্ন চেঞ্জ করবো, আদারওয়াইজ না। সেক্ষেত্রে এরকম বানাবো কিভাবে? এরকম a+ib বানাবো কিভাবে? আমরা এটার এই জিনিসটার যে পার্সোনাল অনুবন্ধী মানে 3 - 4i, ওটা দিয়ে উপরে নিচে দুই জায়গাতে গুণ দিব। তাহলে 3+4i এর সাথে 3 - 4i গুণ হবে উপরে এবং নিচে, 3 - 4i গুণ হবে উপরে নিচে। সেক্ষেত্রে উপরে হবে আমার 3 - 4i, নিচে হবে 3² - 4i স্কোয়ার। তাহলে খেয়াল করো উপরে আমার কি আছে? 3 - 4i, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে গিয়ে তোমার 3² মানে 9 বিয়োগ 4² ইন্টু আই স্কোয়ার। তো একটু খেয়াল করো আমাদের আই এর মান তো √/-1, তাহলে আই কে স্কোয়ার করলে কত হয়? সিম্পল একটা -1 আসবে না বলো? স্কোয়ার করলে তাহলে রুটটা সরে যাবে। আই স্কোয়ারের মান যে -1, এটা মাথায় রাখো। এখন তাহলে খেয়াল করো এখানে উপরে থাকবে আমার 3 - 4i, নিচে থাকবে 9 + 16 আর একটা -1, এই -1 এই মাইনাস মিলে প্লাস, তাহলে 9 + 16 মানে 25, অর্থাৎ অ্যান্সারটা হবে হচ্ছে 3/25 - 4/25i। তাহলে বুঝছো এই জেডকে আমরা a+ib এরকম ফরম্যাট বানাইলাম। এখন যদি বলে যে তাইলে ওর অনুবন্ধীর মান কত হবে, তাইলে ওর অনুবন্ধীর মান কত হবে? তো ওর অনুবন্ধীর মান হবে এইখানে প্লাস হয়ে যাবে 3/25 + 4/25, এই হলো আই। দ্যাটস ইট। বুঝছো? তার মানে যে কোনো এরকম ভগ্নাংশ টাইপের জটিল সংখ্যা দিলে আমরা নিচের অংশের পার্সোনাল অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। করার পরে আমরা নিচে দেখবো অটোমেটিক তোমার এই আই স্কোয়ারটা চলে যাচ্ছে, সংখ্যা হচ্ছে। এই সংখ্যা দুইজনের দিয়েই ভাগ করব, করলে যেটা হবে সেটা হচ্ছে a+ib ফরম্যাটে একটা জটিল সংখ্যা আসবে। এখন এইখানের থাকা আই যেটা আছে সেটার চিহ্নটা ঘুরাই দিলেই আমার জটিল সংখ্যার অনুবন্ধী ভ্যালুটা চলে আসবে। দ্যাট ইজ ইট। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আর্গন ডায়াগ্রাম। আর্গন ডায়াগ্রামের মেইন বিষয়টা হলো এরকম, আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ে দেখে আসছি যে সংখ্যা যেগুলো আছে, নর্মাল বাস্তব সংখ্যা যেগুলো আছে সেগুলো কোনটা বড় কোনটা ছোট, বিভিন্ন রেঞ্জ, এইগুলো বুঝাইতে হলে আমরা সংখ্যা রেখা ইউজ করতাম। ঠিক তো জটিল সংখ্যার জন্য কি এরকম সংখ্যা রেখা ইউজ করা যাবে? কথা হচ্ছে যাওয়া তো উচিত, কিন্তু ঝামেলা হচ্ছে জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ থাকে, বাস্তব অবাস্তব। তো জটিল সংখ্যার বাস্তব অংশটাকে, অংশের যে ভ্যালুগুলা সেগুলো আমরা এক্স অক্ষ বরাবর একটা দাগ দিয়ে লিখি এবং ওইটাকে বলা হয় রিয়েল এক্সিস মানে বাস্তব অক্ষ, এবং যেগুলো অবাস্তব অংশটা লাইক সামথিং আই, এইগুলোকে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিয়ে লিখি, ওগুলোকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে দেখো আমার অক্ষ হচ্ছে দুইটা, একটা বাস্তব একটা অবাস্তব। ওই দুইটা অক্ষ বরাবর আমরা 1 2 3 4 এবং i 2i 3i 4i এগুলো মেজারমেন্ট করি। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। তার মানে আমাদের সংখ্যা রেখা যেটা ছিল বাস্তব সংখ্যার জন্য, জটিল সংখ্যার জন্য সেটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। ওখানে একটা থাকে রিয়েল অক্ষ, একটা থাকে ইমাজিনারি অক্ষ। বুঝা গেল? আচ্ছা, এখন আসি যে আই এর পাওয়ার সরলীকরণ নিয়ে মাঝে মধ্যেই কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে তোমাকে আই এর এরকম বড় বড় পাওয়ার দিয়ে দিবে, সেগুলোকে ছোট করা লাগবে। এটা দিয়ে প্রায় সময়ই রিটেনের প্রশ্ন হয়। তো এই টেকনিকগুলো জানা থাকলে তুমি রিটেনে ম্যাথটা করে দেখাইতে পারবা। তো এটা কেমনে করতে হয় খেয়াল করো। প্রথমে যেটা করতে হবে, আই এর যে পাওয়ার আছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেমন মনে করো এটার মধ্যে পাওয়ার আছে 32, তাহলে আমরা করব কি, এর 32কে 4 দিয়ে ভাগ করব, 4 8 32, ভাগশেষ 0। এখন এই যে ভাগশেষটা আমি পাইলাম সেটাকে আমি আই এর পাওয়ারের জায়গায় লিখে দিব। তাহলে এত এর মান হবে আই এর পাওয়ার, এই ভাগশেষটা 0 অর্থাৎ 1। তাহলে আই এর পাওয়ার 32 এর মান হচ্ছে 1, পেয়ে গেলাম। আচ্ছা, সেম ভাবে 55 দিকে আসো, কি করতে হবে, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা। তাহলে 55কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 × 10 = 40, 4 × 12 = 48, দাঁড়াও 4 × 13 মনে হয় কত, 52 মনে হয়, দেখি তো 4 × 13 কত হয়, 52। তাহলে এখানে আরো 3, তো তাহলে 4 × 13 = 52, এখানে 3 থাকবে ভাগশেষ, ভাগশেষ থাকবে 3। সেই ক্ষেত্রে বুঝছো আই এর পাওয়ারে আমরা 3 লিখে রাখবো। বুঝছো, আই এর পাওয়ারে 3 লিখে রাখবো এরকম। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো যে আমার আই এর পাওয়ার যদি 1 হয় সেটা তো আই নিজেই হবে। দাঁড়াও, আই এর পাওয়ারে 1 হলে সেটা তো আই নিজেই।
আই এর পাওয়ার যদি 2 হয়, আমরা এরকম একটু আগে দেখে আসলাম যে আই এর পাওয়ার যদি 2 হয়, যে আই স্কোয়ার হলে সেটার ভ্যালু হয় -1, তো আই এর পাওয়ার 2 হলে সেটা হবে -1। আচ্ছা, আই এর পাওয়ার যদি 3 হয়, সেটার ভ্যালুটা খেয়াল করো, আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ার মানে -1 আর একটা আই, অর্থাৎ -i। আর যদি আই এর পাওয়ার 4 হয়, তার মানে হচ্ছে আই স্কোয়ারই 2 বার, তার মানে -1 হচ্ছে 2 বার, দ্যাট ইজ +1। তাহলে এই 4টা রকমের ভ্যালু মনে রাখতে হবে, যে আই এর পাওয়ার 1 হলে কীরকম, 2 হলে কীরকম, 3-এর ক্ষেত্রে কীরকম, 4-এর ক্ষেত্রে কীরকম, দ্যাটস ইট। এই 4টা ভ্যালু তুমি মনে রাখবা, বুঝছো? তাহলে খেয়াল করো, এখানে আমার আই কিউব আসছে, আই কিউবের মান কত হবে? আই কিউবের মান হবে -i, আই কিউবের মান হবে -i, মুখস্থ রাখবে এটাকে। আচ্ছা, এখন আসি নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে কি হবে, বিকজ মাঝে মধ্যেই ক নাম্বারের কোয়েশ্চেনে নেগেটিভ ভ্যালু দিয়ে দিতে পারে। তখন তুমি যেটা করবা, উল্টায় নিবা, উল্টাইলেই তো এটা টেকনিক্যালি পজিটিভ হয়ে গেল। এখন তুমি এই সেম আগের টেকনিক করবা, যে পাওয়ারকে তুমি 4 দিয়ে ভাগ করবা, তাহলে 4 × 10 = 40, 4 × 48, 1 থাকে, এই 1 বসবে আই খানের পাওয়ারে, তাহলে 1/i এর পাওয়ার 1, অর্থাৎ 1/i। আচ্ছা, তো মাঝে মধ্যে দেখবা যদি এগুলো এমসিকিউতে আসে, সেই ক্ষেত্রে তোমাকে 1/i আকারে দিবে না, অন্য কোনোভাবে দিবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা জিনিসটাকে 1/i এরকম পাই, আমরা চাইলে উপরে নিচে i দিয়ে গুণ করতে পারবো। সেক্ষেত্রে i/-1, অর্থাৎ -i, এই টাইপের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই 1/i এর মান -i হবে। তো এইটা মনে রাখবা, 1/i এর মান যে -i, এটা মনে রাখবা। এমসিকিউতেও কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে, বুঝছো? কেমনে করলাম, উপরে নিচে একটা করে আলগা আই দিয়ে গুণ করেছি, এমনি করে করলাম। অর্থাৎ নিচে আই রাখা যাবে না, এটা মাথায় রেখো। নিচের আই থাকলে সেটাকে যেমনিই হোক তোমাকে সরাইতে হবে। ইভেন স্পেশালি আমরা যেটা করি যে স্কোয়ার করে করি আর কি, তাহলে আরেকটা আই গুণ দিলেই স্কোয়ার হবে। আচ্ছা, এখন যদি এইরকম বড় সংখ্যা আসে, তাইলে কি করবা? এই যে মনে আছে নাম্বারটা, দেখো তো, এটা কি 2441139, ওকে। তো এখন যদি এরকম সংখ্যা দেয়, তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা এত বড় সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে গেলে তো জীবন মানে অবস্থা খারাপ। তো আমরা যেটা করব, শেষের 2টা ডিজিটকে ভাগ করব। তাহলে 39কে আমরা ভাগ করব হচ্ছে 4 দিয়ে, তাহলে 4 × 10 = 40, 4 নং 36, ভাগশেষ হবে 3। এই 3টাকে আমরা হচ্ছে আই এর পাওয়ারে লিখে দিব। আমরা জানি অলরেডি আই এর পাওয়ার মানে -i। সো এই হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল কেমনে করলাম? এখন থেকে পারবা ইনশাল্লাহ, এই টেকনিকগুলো ফলো করবা, ওকে। এখন দেখবো আই এর ধারার যোগফল, প্রায় সময়ই তোমাকে আই এর ধারা দিয়ে দিবে, ওদের যোগফল বের করতে দিবে। তো সবসময় মাথায় রাখবা যে 4টা সিরিয়ালে থাকা পাওয়ার, এদের আই যোগ করলে আমরা যোগফল পাবো 0। কেমন? খেয়াল করো, যেমন এখানে দেখো আই এর পাওয়ার 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এই যে 4টা আই, এদের যেই পাওয়ারগুলা সেগুলো সিরিয়ালে আছে, 1 2 3 4 করে আছে। সেক্ষেত্রে এরকম 4টা আইকে যোগ করলে যোগফল 0 হবে, বুঝছো? তারপরে এই আইগুলোর দিকে তাকাও, ওদের পাওয়ার দেখো 2 3 4 5, তাহলে 4টা পাওয়ার, 4টাই সিরিয়ালে, সেক্ষেত্রে এদেরকে যোগ করলে যোগফলটা হবে 0। তারপরে এগুলোর দিকে তাকাও, ধরো শুরুর থেকেও করতে পারো, শেষের থেকেও করতে পারো। খেয়াল করো, 4 5 6 7 সিরিয়ালে আছে, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে আমার আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, প্লাস পুরোটা মিলে 0, তাহলে ওভারঅল অ্যান্সারটা হবে -1 -i। এটা হলো কারেক্ট অ্যান্সার, বুঝছো? তাহলে এই আই এর ধারাগুলোর মান জানতে হবে। তো সবসময় তো এরকম ছোট ধারা দিবে তা না, অনেক বড় বড় ধারাও দিতে পারে। তো সেগুলোর জন্য আবার টেকনিক আলাদা। যেমন এখানে আমরা দেখবো বড় বড় ধারা, আই এর পাওয়ার 1 থেকে 512, এই টাইপের ধারা দিলে কি করতে হয়। তো সেটার জন্য খুব সহজ সুন্দর টেকনিক আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। আমরা এটা না দিয়ে এটা দিয়ে দুটাই করি, সমস্যা নেই। খেয়াল করো, তোমাকে ধরো দিল আই এর পাওয়ার 1 2 3 4 করে একদম 512 পর্যন্ত। এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব। ভাই পদ সংখ্যা কেমনে বের করতে হয়? খেয়াল করো, পদ সংখ্যা এর মান হবে, শেষ পাওয়ার কত আছে 512, মাইনাস শুরুর পাওয়ার 1, বাই এই পাওয়ারগুলোর পার্থক্য মানে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কত? 1, লাস্টে একটা +1 যোগ। তাহলে খেয়াল করো, এটা কি হইল? লাস্ট পাওয়ার। এটা কি জিনিস? ফার্স্ট পাওয়ার। এটা হচ্ছে সাধারণ অন্তর। আর এই 1 বাই ডিফল্ট, এটা সব সময়ই থাকবে, বুঝছো? এই হলো ব্যাপার, বুঝছো? পদ সংখ্যা বের করার সূত্র। তাহলে আমাকে এখান থেকে দেখে বলো যে পদ সংখ্যার মানটা কত হবে। 512 - 1/1 মানে 511 যোগ 1, ওই 512ই আসবে।
আচ্ছা, তো কথা হচ্ছে পদ সংখ্যা আসছে 512। এবার আমরা করব কি, 512কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করব। তাহলে যেহেতু লাস্টে 12 আছে, তাহলে ভাগশেষ হবে 0, লাস্টে ভাগশেষটা হবে 0। দেন শুরু থেকে ভাগশেষ সংখ্যক পদ আলাদা করে যোগ করব। কথা হচ্ছে শুরুর থেকে আমরা ভাগশেষ সংখ্যক পদ আলাদা করব কেমনে? এখানে ভাগশেষ আসছে 0, তার মানে একটা পদও আমি নিব না। তাহলে যদি আমি কোনো পদই না নেই, ওদের যোগফল কত হবে? 0 হবে। এই জন্য অ্যান্সারটা হবে 0। সো আমার এই টোটাল অ্যান্সারটা হবে কত? 0 আসবে। বোঝা গেল? ক্লিয়ার? আমি আরেকটা ম্যাথ দেখাই যেখানে জিনিসটা একটু ডিফারেন্ট হবে ইনশাল্লাহ। খেয়াল করো এই অঙ্কটার দিকে। আমরা ফার্স্টে বের করবো পদ সংখ্যা। পদ সংখ্যা কত আসবে? ফাইনাল পাওয়ার মানে লাস্ট পাওয়ার মাইনাস ফার্স্ট পাওয়ার বাই সাধারণ অন্তর যোগ 1। তাহলে খেয়াল করো ভ্যালুটা কত আসে? আসে হচ্ছে 222 মাইনাস 9 যোগ 1, তাহলে 214 আসছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই 214কে 4 দিয়ে ভাগ করব। তো মেনলি এই দুইটাকে ভাগ করলেই হয়। তাহলে ওভারঅল এই 2 মানে 14কে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? 2 হবে না, কারণ 3 4 12 আর 2 বেশি, তাহলে ওই জন্য 2 আসবে ভাগশেষ। তাহলে আমাদের টেকনিকটা কি হবে? টেকনিকটা হবে শুরু থেকে ভাগশেষ সংখ্যক পদ আলাদা করব, জাস্ট ওদের যোগফলটাই হবে উত্তর। তাহলে এইখানে যেহেতু আমার ভাগশেষ আসছে 2, তাহলে আমরা শুরুর থেকে 2টা পদ আলাদা করব, করে ওদের যে যোগফলটা সেটাই হবে অ্যান্সার। বুঝছো? তাহলে টোটাল এই জিনিসগুলো কি হবে? 0 হয়ে যাবে আসলে। আচ্ছা, কেমনে 0 হয়? এই যে এই কারণে 0 হয়, যে এইখানে যেরকম দেখলাম 0 হচ্ছে, ওই কারণে একই কারণে ওগুলোও 0 হবে। তাইলে আমার এই দুইটার যোগফল হবে অ্যান্সার। তাহলে I পাওয়ার 9 এটার মান কত বলো তো দেখি? আমরা এখানে দেখে আসলাম যে I পাওয়ার 9 হলে কি হবে? যে 4 দিয়ে ভাগ করবা 9কে, ভাগশেষ থাকবে 1, ওই I এর পাওয়ার দিবা 1 এমনি করে। তো এখন খেয়াল করো I পাওয়ার 9 মানে হচ্ছে I এর পাওয়ার 1, আর I পাওয়ার 10 মানে হচ্ছে I এর পাওয়ার 2। সো এখানে I এর পাওয়ার 2 মানে -1 প্লাস I। সো এইটা হবে আমার সঠিক উত্তর। এটা হবে আমার সঠিক উত্তরের পুরা ধারার অ্যান্সারটা হচ্ছে এটা। সহজ না জিনিসটা? আচ্ছা, এখন আমাদের কিন্তু সামনেই ভার্সিটি প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। এই ভার্সিটি প্রোগ্রামের সম্পূর্ণ 20টা অধ্যায় নিব ইনশাল্লাহ আমি, এবং এইখানে একদম প্রত্যেকটা অধ্যায় আমরা 0 বেসিক থেকে শুরু করবো। তার মানে যে কোনো অধ্যায় তুমি যদি আগে নাও পড়ো, যদি এখান থেকে এই কোর্স থেকেও শুরু করো, তাও তোমার একাডেমিকের পড়া ঘাটাঘাটি করা লাগবে না। মানে সময় একদম তোমার টাইম কমে আসবে, কোনো কষ্টই করতে হবে না। বুঝছো? জাস্ট লেকচারে যে কয়টা অঙ্ক করাবো, ওই কয়টা অঙ্ক যতবার পারো মানে করতে করতে মুখস্থ করে ফেলবা, ওইগুলোই আসবে ইনশাল্লাহ। বারবার বলে দিচ্ছি, কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিবে, বাট প্রসেস যেন তোমার মাথায় একদম মানে কলম দিলে তুমি যেন শুরু করে দাও লেখা, চিন্তা করা ছাড়াই, এই অবস্থায় তোমাকে নিতে হবে জাস্ট লেকচারের ম্যাথগুলা, তাইলেই চলবে। আমরা এখানে এমন বেশ কিছু টেকনিক শেখাবো যেগুলো এক একটা অঙ্ক তুমি 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। বুঝছো? এছাড়াও বেশ কিছু ফিলিংস মেথড আছে, যে তোমার কোনো সমাধানে নিয়ে চিন্তা করা লাগে না, কোয়েশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবা উত্তর কোনটা হওয়া উচিত। ওকে, তারপরে হোয়াটসঅ্যাপে তুমি ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবা, আমার সাথে যোগাযোগ করতে পারবা। ওকে, অ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশনের দিকে আমি স্পেশাল ফোকাস দেবো, হ্যান্ড ক্যালকুলেশনের দিকে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ আসলে। ওকে, দেন প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস শিট থাকবে, ইন্টারাক্টিভ পিডিএফ থাকবে, এই ভিডিওর মতো ইন্টারাক্টিভ পিডিএফ থাকবে প্রত্যেক ক্লাসের জন্য। ইঞ্জিনিয়ারিং ব্যাচেও কিন্তু এরকম প্রত্যেক ক্লাসে ইন্টারাক্টিভ পিডিএফ থাকে। অ্যান্ড ফাইনালি ওয়েব অ্যাপের সকল সার্ভিস। তোমার যদি মনে হয় যে ভাই ফেসবুক আইডি আমি ডিলিট করে দেবো, সো ডিলিট ইট, নো প্রবলেম। ওকে, দেন সকল এক্সাম অধ্যায় শেষ হওয়ার পরে পরেই এটার এক্সাম হয়ে যাবে। এবং তাছাড়াও লাস্টের দিকে কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্ট নেই। ওকে, এবং এই ফাইনাল মডেল টেস্ট যে আমি নেই, এইটার থেকে কিন্তু ঢাকা ভার্সিটিতে প্রচুর কমন পড়ে। মানে মডেল টেস্টের কোয়েশ্চেন এমনভাবে সেট করি যেন ওইটার থেকে ঢাবিতে কোয়েশ্চেন কমন চলে আসে। বুঝছো? তো সব কিছু এইখানে জাস্ট 999 টাকায়, 999 টাকায়, 999 টাকায় পুরো কোর্স পাবা 10 জুলাই পর্যন্ত, 10 আগস্ট পর্যন্ত। ওকে, জাস্ট 999 টাকা যুক্ত হতে পারবা। যে কোনো কোর্স যুক্ত হওয়ার জন্য আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটার মধ্যেই হোয়াটসঅ্যাপ করবা, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে। বুঝছো? বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিবা যে ভাইয়া আমি ভার্সিটি কোর্সে যুক্ত হতে চাই। এর বাইরে আর কিছুই দরকার নেই, টেনশন ফ্রি। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মডুলাস এবং আর্গুমেন্ট। এগুলাতে ফার্স্টে আসি। মডুলাস মানেটা কি? মানেটা হচ্ছে কোনো জটিল সংখ্যার যেই পয়েন্ট, সেটাকে যদি আমি আর্গন ডায়াগ্রামে বসাই, সেক্ষেত্রে মূল বিন্দু থেকে ওর দূরত্ব কতটুকু আসবে, এটা হচ্ছে মডুলাসের মিনিং। আচ্ছা, তার মানে মূল বিন্দু থেকে কোনো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর যে দূরত্বটা, সেটা হচ্ছে মডুলাস। তাহলে খেয়াল করো, যদি আমার কাছে কোনো জটিল সংখ্যা থাকে z = x + iy, তাহলে আমার এই জটিল সংখ্যাটাকে যদি আমি এই জায়গাতে বসাই, সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে?
এক্স কমা ওয়াই হয়ে যাবে না? তার মানে কি এইটুকু ভ্যালু হচ্ছে আমার এক্স আসবে, আর এইটুকু ভ্যালু কি আমার ওয়াই আসবে না? তাহলে আমাকে বলো এই দূরত্বের মানটা কত হবে? এই দূরত্বের মানটা কি এটা হবে না যে এক্স, এই যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এর রুট। তাহলে এই যে দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝা গেল? তাইলে এই দূরত্বটাই কিন্তু মডুলাস। এই জন্যে কখনো তুমি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই পাইলে ওর মডুলাস লিখতে পারবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুট ওভার বাস্তব অংশ প্লাস অবাস্তব অংশ। আচ্ছা, তাহলে এটাই হলো জেড এর মডুলাস, ঠিক আছে? তো জেড যদি এরকম তোমাকে বলা থাকে জটিল সংখ্যাটা হচ্ছে জেড, ওদের মডুলাসকে আমরা বলতে পারি মড জেড, অথবা জেড এর দুই দিকে মডুলাস দাগ, অথবা শুধুমাত্র আর। বাট এই আর দিয়ে খুব একটা বোঝা যায় না, আমরা নর্মালি এইটা ইউজ করি, এইটা আমরা নর্মালি ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন মনে করো এখানে কয়েকটা কোয়েশ্চেন দিলাম যে মডুলাস কত হবে, তাহলে জেড এর মডুলাস হবে হচ্ছে বাস্তব সংখ্যা স্কোয়ার, বাস্তব অংশ স্কোয়ার, অবাস্তব অংশ স্কোয়ারের রুট 4 + 9, তাহলে 13 এর রুট আসবে। এটাই, এখানে কোনো একক টাকক লেখা লাগবে না, ওকে? আচ্ছা, সিমিলার ভাবে যদি বলা হয় যে 3 - 4i, ওটার মডুলাস কত? তাহলে এটার মডুলাস হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট, অর্থাৎ 5 চলে আসবে উত্তরটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বড় কোশ্চেনটার দিকে দেখব। খেয়াল করো কোশ্চেনটায় কি বললো, বললো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন বললো এই সমীকরণের মূল দুইটা, অন্যান্য যে একটা অন্য অধ্যায়ের পার্ট। এখন বললো এত যোগ এত ইকুয়াল টু 10 হলে এইটা দিয়ে যেই সঞ্চার পথ বের হবে সেটার নাম উল্লেখ করে সমীকরণটা নির্ণয় করো। তাহলে দেখো, ফার্স্টে ওরা আমাকে দুইটা মডুলাস যোগ করতে বলেছে, যোগ করার পরে ওদের যোগ করব লিখে ইকুয়াল, সেখান থেকে আমাকে সমীকরণ বের করতে হবে এবং সেটা দেখে আমাকে বলতে হবে যে এটা কোন ধরনের কণিক, সেটা কি বৃত্ত, সরলরেখা, তারপরে পরাবৃত্ত, উপবৃত্ত কোনটা। আমি জানি যারা নাকি এই অঙ্ক জীবনে করো নাই এরা বুঝতে পারছো না, আমি ধীরে ধীরে এখন বুঝাই দিব। মানে মোদ্দা কথা হচ্ছে এইটা একটা বক্ররেখার সমীকরণ, কিন্তু জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তো এই ধরনের অঙ্ককে কেমনে সমাধান করতে হয়, তো মেইন কথা হচ্ছে এটা কি জটিল সংখ্যা রূপে প্রকাশ করা হয়েছে সমীকরণটাকে। আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই রূপে আনবো, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম থাকবে। ধরো এটা বৃত্ত আসবে, তাহলে ওই বৃত্তের সমীকরণ যেটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fi, ওই প্যাটার্নের জিনিসটাকে আমি বানাইতে চাচ্ছি। তো কেমনে বানানো যায় সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথম ব্যাপার হচ্ছে আমরা জেড এর মান কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে জেড আছে, এখানে জেড আছে, দুই জায়গাতেই আমি এক্স প্লাস আই ওয়াই করে করে লিখবো। লেখা হইল। এখন দেখো তাহলে এই জিনিসটা কি দাঁড়াইলো আসলে, যে এইটার ভিতরে একটা জটিল সংখ্যা আছে, বাস্তব অংশ এক্স এবং 4, অবাস্তব অংশ হচ্ছে ওয়াই, ঠিক? আই এর সাথে যে থাকবে সেই অবাস্তব অংশ। তাইলে এখন যদি বলে যে এই জটিল সংখ্যাটার মডুলাস বের করো, কি করব? আমরা বাস্তব অংশটার স্কোয়ার করব। বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস 4, তাহলে ওকে স্কোয়ার করব। অবাস্তব হচ্ছে ওয়াই, ওকে স্কোয়ার করব, তারপরে রুট দিয়ে দিলাম। তাইলে আমার এই জটিল সংখ্যাটার মডুলাসের মান চলে আসলো। সিমিলার ভাবে এখানে দেখো বাস্তব অংশকে এক্স মাইনাস 4, ওকে হোল স্কোয়ার করলাম, এখানে আছে ওয়াই, ওকে হোল স্কোয়ার করলাম, রুট করে দিলাম। তাহলে দেখো দুইটারই কি মডুলাসের মানটা চলে আসলো না? মোটামুটি এখন তো জেড টেড নাই, এক্স ওয়াই আসছে, ঠিক? এখন এখান থেকে কমপ্লিটলি আমাকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fi এই মার্কে একটা সমীকরণ বের করতে হবে। তো এটা করা যায় কেমনে? তোমরা স্কুলে থাকতে 10.56 এরকম একটা অধ্যায়, এরকম কিছু অনুশীলনী ছিল হায়ার ম্যাথে, ওখানে এরকম রুটওয়ালা অঙ্ক করতাম। কি নিয়ম ছিল যে দুইটা রুট যদি এক পক্ষে থাকে আমি যে কোনো একটা রুট ধরে ডান পক্ষে পাঠিয়ে দিব, এরপরে হোল স্কোয়ার করবো, তাইলে ধীরে ধীরে রুট কমে আসবে। তাহলে আমি এই জন্য এই রুটটাকে মনে করো ডান পক্ষে নিলাম, নেওয়ার পরে এবার আমি করলাম হোল স্কোয়ার। তো এটাকে হোল স্কোয়ার করলে রুট সরে যাবে, আর ভিতরে এগুলো নর্মালি লিখতাম। ধরো এটা এক্স স্কোয়ার প্লাস 2 মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্র করলাম, প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আসে। সেমভাবে এটা এ মাইনাস বি, এটার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম ফরম্যাট হবে। তাহলে এটা স্কোয়ার করলে 100 মাইনাস 2 ইন্টু এটা এত আসবে, প্লাস এটার স্কোয়ার এত আসবে, কারেক্ট? আচ্ছা, এখন দেখো ডান পক্ষের এক্স স্কোয়ার বাম পক্ষের এক্স স্কোয়ার কাটাকাটি যাবে। ভাই এগুলো কিন্তু লেখো না, তুমি আগে শুনো। তারপরে এই 16 কাটাকাটি, এই ওয়াই স্কোয়ার কাটাকাটি, ঠিক? তাহলে বাম সাইডে থাকবে কে? বাম সাইডে থাকবে হচ্ছে আমার 8x, আর এইখানেও প্লাস 8x মাইনাস 8x। এই মাইনাস 8xকে যদি বাম সাইডে পাঠিয়ে দিই তাহলে প্লাস 16x হবে, 16x হইল। আচ্ছা, তারপরে এখানে একটা 100 আছে, আর কিছু নাই, এই 100কে যদি আমি বাম দিকে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 100 হইল, ঠিক? আমি যেটা চাচ্ছি যে রুটের পার্ট ডান সাইডে, রুট ছাড়া সবকিছু বাম সাইডে, আমি ওইটাই করলাম এখানে।
রুটওয়ালা পার্ট ডান দিকে, রুট ছাড়া সব বাম দিকে, ঠিক আছে। দেন রুটের সহগ হচ্ছে 20, -20 আর কি। এই -20কে যেমনি আমি ছোট করতে পারি, সেক্ষেত্রে দেখলাম সবাইকেই 4 দিয়ে ভাগ করা যায়, দিলাম 4 দিয়ে ভাগ করে, এরকম হইলো, আমরা -4 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, এই পক্ষের রুট সরানোর জন্য আবারও হোল স্কোয়ার করব, তাহলে বাম পক্ষ হোল স্কোয়ার হয়ে যাবে আর ডান পক্ষ হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন খেয়াল করো, এই 25 দিয়ে সবাইকে গুণ করে যদি বামে নিয়ে আসি, এইটা চলে আসে 9x স্কোয়ার - 225 + 25y স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? এই যে ছোট হয়ে গেল। এখন আমার কোশ্চেন হচ্ছে, এইটা কিসের সমীকরণ? আমি তো সমীকরণটা নির্ণয় করলাম, বাট এটা নাম উল্লেখ করতে বলেছে, তো নামটা তো উল্লেখ করা লাগবে। এটা কিসের সমীকরণ? তো আমি এটাকে হচ্ছে গিয়ে দেখবো যে এটার x স্কোয়ারও পজিটিভ, y স্কোয়ারও পজিটিভ। তাহলে এটা দুইটা উপায়, একটা হচ্ছে বৃত্ত হইতে পারবে অথবা হচ্ছে উপবৃত্ত হইতে পারবে, দুটোর একটা। যেহেতু এখানে দুইটার ভ্যালু ডিফারেন্ট, তাহলে এটা স্বাভাবিকভাবেই উপবৃত্ত হওয়ার কথা, কারণ বৃত্তের ক্ষেত্রে x স্কোয়ার y স্কোয়ার উভয়ের চিহ্ন, উভয়ের সহগ সেম থাকে। আচ্ছা, তো কথা হচ্ছে উপবৃত্ত হইতে পারেন, বাট আমি এটা জোর করে বলতে পারবো না, আমাকে উপবৃত্তের প্যাটার্ন দেখাইতে হবে। কি প্যাটার্ন? x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এই প্যাটার্নটা আমাকে দেখাইতে হবে। তো এই জন্য আমি যেটা করলাম, এই ধ্রুবক পার্টটাকে ডান দিকে নিলাম, দেন ভাগ করে দিলাম, করলে দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 চলে আসে। তখন আমি বলতে পারবো যে সুতরাং সমীকরণটা উপবৃত্তের, কারণ উপবৃত্তের যে প্রমাণ সমীকরণ, স্ট্যান্ডার্ড সমীকরণ, সেটা হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আশা করি বুঝা গেল। দেখো তো নিজের একবার দেখো, ভিডিওটা পজ করে নিজের একবার একটু ঘাটাঘাটি করো, তাহলে আরো দেখবা আরাম লাগছে সবকিছু মিলায়, ঠিক আছে। এইবার আমরা চলে যাব সামনের অঙ্কে, আর্গুমেন্ট। তো আর্গুমেন্টের মেইন বিষয়টা হচ্ছে, আমরা সরল রেখা অধ্যায়ে পোলার স্থানাঙ্কের মধ্যে একটা থিটা পড়েছিলাম না, ভেক্টোরিয়াল কোণ বলে যে। তো জটিল সংখ্যাকে আর্গন ডায়াগ্রামে বসাইলে যদি পোলার ফরম্যাটে চিন্তা করো, তখন যে থিটা আসবে, সেই থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট, বুঝছো? কোনো জটিল সংখ্যা x প্লাস iy এর যে ভেক্টরটা, এটা বাস্তব ধনাত্মক, মানে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে পজিটিভ x অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেটাই ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। ক্লিয়ার হইলো? তাইলে আমরা যখন সরলরেখা অধ্যায়ে থিটা পড়েছিলাম, তখন সেটা কি 4টা কোয়াড্রেন্টের জন্য 4 রকমের ছিল না? এখানেও আর্গুমেন্টের একই অবস্থা। সো আর্গুমেন্টকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ARG অফ Z এটা দিয়েও প্রকাশ করতে পারি। তো আর্গুমেন্ট কিভাবে বের করব? ইট ডিপেন্ডস অন কোন কোয়াড্রেন্টে আছে। যদি কোনো জটিল সংখ্যা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে tan ইনভার্স y বাই x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা মুখস্থ করার দরকার নেই, সরলরেখা অধ্যায়ে বুঝাইছিলাম। সেম যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে মাইনাস tan ইনভার্স। এই হচ্ছে 4টা কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করার সূত্র। আচ্ছা, এখন যদি এমন হয় যে কোনো জটিল সংখ্যা একদম এক্স অক্ষের উপরে, মানে বাস্তব অক্ষের উপরে অথবা অবাস্তব অক্ষের উপরে আছে, সেই ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট কিভাবে বের করতে পারি? তো সেজন্য আমরা যেটা করব, এই আমার এক্স অক্ষ, এই হলো আমার ওয়াই অক্ষ। এবার যদি এমন হয়, ধরো জটিল সংখ্যাটা আছে এই জায়গাতে, ধরো লাইক তোমার জটিল সংখ্যা, লাগে এটা নর্মাল একটা সংখ্যা, মনে করো 5 একটা সংখ্যা, তো ও তো এখানেই থাকবে। তাহলে ওর আর্গুমেন্টটা কত হবে? ওর আর্গুমেন্ট এক্স অক্ষের দিকেই যেহেতু আছে, তাহলে এই বিন্দুতে কোনো একটা সরলরেখার অঙ্কের মধ্যে এইখানে যদি বিন্দু হয় এক্স অক্ষের উপরে, ওর থিটার মান কত হয়? 0 ডিগ্রি না? ওই জন্য এটারও আর্গুমেন্ট হচ্ছে 0। আমরা নর্মালি রেডিয়ান ইউজ করি, রেডিয়ান কোণ ইউজ করি আর্গুমেন্ট লেখার জন্য। ডিগ্রি লিখলেও ভুল হবে না, বাট ম্যাক্সিমাম কেসে রেডিয়ান কোণ ইউজ করা হয়। এখন মনে করো, ধরো আমার এইখানে একটা বিন্দু আছে লাইক 5i, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি। তাহলে এটার জন্য 90 ডিগ্রি। ধরো এখানে একটা বিন্দু আছে -5i, এটার জন্য আর্গুমেন্ট কত হবে? -90 ডিগ্রি। ধরো এখানে একটা বিন্দু আছে -5, তো এটার জন্য আর্গুমেন্ট কত হবে? 180 ডিগ্রি, মানে পাই। তো আশা করি বোঝা গেল যে কখন কিভাবে কি হচ্ছে। এখানে ওটাই বলা যে এ এর মুখ্য আর্গুমেন্ট, মানে যদি এইরকম একটা সংখ্যা হয়, এ একটা ধনাত্মক সংখ্যা, তাহলে 0, ai এখানে হইলে 90, -a এখানে হইলে 180, আর হচ্ছে -ai মানে এখানে থাকলে -90। আশা করি ক্লিয়ার হইলো জিনিসটা কিভাবে কি। এগুলো দিয়ে প্রায় সময়ই এমসিকিউ দেয়, এবং দু একটা ক্ষেত্রে কতেও কোয়েশ্চেন চলে আসতে পারে, দেখায় রাখলাম কিন্তু। এখন এই কোশ্চেনটার দিকে ফোকাস করো। বললো কিউ বার, তার মানে কিউ জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা -2p করলে যেই সংখ্যাটা হবে, সেটার মডুলাস আর্গুমেন্ট দুটোই বের করতে হবে। সো কিউ দেওয়া আছে আর পি দেওয়া আছে, তাহলে এখন এগুলো ইউজ করে কেমনে কি করা যায়? সো ফার্স্ট অফ অল আমরা আগে পি কে একটু নর্মাল করি।
বা আচ্ছা একবারই করি, চলো কিউ এর বার মাইনাস 2p। তো কিউ বার মানে কত? কিউ বার মানে হচ্ছে ওটার অনুবন্ধী, তাহলে কত হবে 3 + 2i মাইনাস 2 ইন্টু পি যেটা আছে পুরোটা 1 + 5i বাই 1 + i। সিম্পল কিন্তু একদম। এখন আমি যেটা করব, লাইক লসাগু করতে পারি আমি, এটা খুব সহজে করা যায়। যদি লসাগু করে ফেলি 1 + i or let me guess, এটা না দরকার, লসাগু করার দরকার নেই, যেটা কঠিন হবে। 3 + 2i মাইনাস 2 এখানে পাঠায় দাও, তাহলে 2 প্লাস মাইনাস 2 + 10i, নিচে হবে আমার 1 + i। ওকে, এখন একটা সহজ টেকনিক হচ্ছে, তোমার কাছে যেই ক্যালকুলেটরে আছে লাইক CW or ES প্লাস or EX whatever you have, তুমি জাস্ট করবা কি ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিবা, নেওয়ার পরে এই জটিল সংখ্যাটা লিখে ফেলবা। তাইলে যদি একটু লিখি, চলো একটু টেস্ট করি। তোমার যেটা আছে সেটা দিয়ে তুমি কমপ্লেক্স মোডটা অন করো, দেন লিখো পরে 2 + 10i, আই কোথায়, ইএনজিতে, আর 1 + i করলে 6 + 4i আসছে। তার মানে কি এটা খুব সহজে ছোট করে ফেলা যায়। তো সেক্ষেত্রে আমরা এটা একটু ছোট করব। এখন এই লাইনে ছোট লেখাটা, ছোট করাটা একটু টাফ। তুমি কিন্তু ক্যালকুলেটর থেকে ছোট করে এখানে বসালে নাম্বার দিবে না, এখানে এক নাম্বার আছে, এটা দিবে না তোমাকে। তো তুমি আগে ভালো হয় আগে একটু চেক করে নাও যে ছোট করা যায় কিনা। যদি দেখা যায় হ্যাঁ ছোট তো করা যায় আসলে, সেই ক্ষেত্রে দেখি এটা কি কালার ভালো না, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো যে, বলছি দাঁড়াও, সেই ক্ষেত্রে তুমি আগে ছোট করে নিবা। বলবা দেখেন ভাই, স্যারদেরকে আবার ভাই বলো না, রাগও করতে পারে। বলবো যে দেখেন স্যার, তারপরে শুরু করবা যে 1 + i, তো তাহলে আমরা এটাকে ঠিক করতে যাচ্ছি, সেক্ষেত্রে নিচেরটার পার্সোনাল অনুবন্ধী দিয়ে উপরে ও নিচে গুণ করতে হবে। সেক্ষেত্রে নিচে যেটা হবে 1 + i 1 - i, তাহলে 1² - i², আর উপরে 1 × 1 1, 1 × -i -i, 5i × 1 + 5i, আর 5i - i, তাহলে -5i²। সো এখন খেয়াল করো যে এখানে 1² - 1 -1 দ্যাট ইজ 2 হয়ে যাবে। আর উপরে কত আসে যে তোমার এটা হলো গিয়ে -5, আরেকটা মাইনাস মিলে +5 +5 + 1 6, আর এখানে আছে কত +4i। ওকে, সো 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 দেখি তো আমার কথা আসছে, আগেরটাই অ্যান্সার, একটু চেক করি। 6 + 4i আসছে, তো ভুল কি হয়ে গেল কিনা চেক করি। ধরো 1 মিনিট, 1 + 5i নিচে হলো 1 + i, 3 + 2i, ঠিক আছে। ওকে, সবই ঠিক আছে। তো উপরে হচ্ছে 6 + 4i আর নিচে হবে 2, তো ভাগ করে ফেললে 3 + 2i হয়। এটাই আসছে আমাদের ক্যালকুলেটরে। ওকে, তার মানে কি এটাকে আগে একটু করে নিব অঙ্কটা। তো 3 + 2i তো আসছে, এবার এটা আমরা এখানে বসাই দিব। চলো বসাই। এখানে অলরেডি আমরা 2 গুণ করে রেখেছি, বাট আমরা তো 2 ছাড়া এটার মান পাইলাম 3 + 2i, তাই না? সো আমরা এই লাইনটা বাদ দেই, 3 + 2i - 2 ইন্টু এটার মান 3 + 2i, রাইট? তাহলে মানটা কত আসে? 3 - 6 -3, 2i - 4i -2i। দেখো তো ক্লিয়ার হইলো কিনা? সহজ কিন্তু, রাইট? আচ্ছা, এবার একটু মনোযোগ দিও যে এইটা তো হয় আমার আসলে বিয়োগফলটা বললো ওর মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে আমরা ডিরেক্টলি এইভাবে লিখবো যে কিউ বার -2p এর মডুলাস হবে হচ্ছে -3² - 2² রুট, তাহলে -3² প্লাস -2² এর রুট। দেন যদি বলে আর্গুমেন্টের কথা, সেম কিউ মানে এভাবে লিখবো যে এ আর জি অফ কিউ -2p এই ইকুয়াল টু, এখন এটা কোথায় আছে মাইনাস মাইনাস, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কেমনে লিখতে হয় -π প্লাস। সো আমরা লিখবো এভাবে করে যে -π প্লাস tan ইনভার্স y/x 2/3, কোনো নেগেটিভ এখানে আর দিবা না। খেয়াল করো আমরা কিন্তু এখানে যত জায়গায় বলেছিলাম সব জায়গায় কিন্তু মডুলাস দেওয়া, দ্যাট ইজ কোনো নেগেটিভ ভ্যালু দেওয়া যাবে না। তাহলে এখানেও আমরা পজিটিভ ভ্যালুই দিব, কোনো নেগেটিভ ভ্যালু দিব না। এবং বলতে পারো ভাইয়া এটার মান তো আমি জানি না, কথা হচ্ছে এটার মান জানতে হবে না, এটাই অ্যান্সার। ওকে, এই পুরো এভাবেই রেখে দিবা, এটাই হবে অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দাঁড়াও, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। এই কোয়েশ্চেনটাতে তোমাকে বললো যে প্রমাণ করো যে
z1 z2 কে গুণ করলে যে গুণফল হবে ওটার যা আর্গুমেন্ট আর ওদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের যোগফল এই দুইটা সেম। তাহলে এটা কেমনে প্রমাণ করতে হয়? আগে আমরা এটা বের করব, এটা বের করব, এটা বের করব, দেন আমরা দেখাই দিব যে সমীকরণ দুইটা মানে এই সমীকরণটা সত্য। তো ফার্স্ট অফ অল z1 ইন্টু z2 এর মান কত আসবে? z1 হবে -1 প্লাস √3i, z2 হবে শুধু 1 মাইনাস √3i। আচ্ছা, তো এখন খেয়াল করো -1 ইন্টু 1 -1 -1 ইন্টু -√3 তাহলে প্লাস √3i, √3i ইন্টু 1 প্লাস √3i, √3i মাইনাস √3 তাহলে মাইনাস √3 3 হবে, i মিলে i স্কোয়ার হবে। তো ওভারঅল দেখো এখানে -1 এই i স্কোয়ার এটা -3 i স্কোয়ারের মান আরেকটা -1, ওকে, দেন এখানে দুইটা √3i আসবে। সো ওভারঅল কত হয়? ওভারঅল জিনিসটা হয় হচ্ছে 3 - 1, তো 2 + 2 √3i এটা হইলো ঠিক। তাইলে আমার লেফট হ্যান্ড সাইড যেটা ছিল ওরা বলেছে যে আর্গুমেন্ট অফ 8 প্লাস 2 √3i এটার মানটা কত আসবে আসলে? এটার যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টটা দুটাই পজিটিভ তাহলে tan ইনভার্স y/x, সো tan ইনভার্স 2 √3/2 2 2 কাটা tan ইনভার্স √3 দ্যাট ইজ 60 ডিগ্রি আর কি, ওকে, তাহলে π/3। এই যে দেখো আমার লেফট হ্যান্ড সাইড পর্যন্ত কিন্তু আমরা সহজেই ক্লিয়ার করে নিলাম, সহজেই আমরা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? একটুকু তো আশা করি ক্লিয়ার তোমাদের, সবাই তো আশা করি বুঝছো জিনিসটা। এখন একটু মনোযোগ দিও, একটু এখানে মনোযোগ দিও, আমার এই দুইটা আলাদা করে বের করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ z1 যেটা সেটা হচ্ছে এটা মাইনাস প্লাস, তার মানে কি মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস সামথিং, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x √3/1। আচ্ছা, তো জিনিসটা হবে পাই মাইনাস tan ইনভার্স √3 মানে কত? π/6 মানে π/3 60 ডিগ্রি যেহেতু। আচ্ছা, তো 1 - 1/3 এর মান কত হয়? 2/3 না? তাহলে এটার ভ্যালুটা হবে 2/3 পাই। এটা আমার আর্গুমেন্ট অফ z1 আসলো। এবার আমরা আর্গুমেন্ট অফ z2 আনবো। তো আমরা লিখবো আর্গুমেন্ট অফ z2 উইল বি ইকুয়াল টু, এটা হচ্ছে 1 মাইনাস সামথিং, তার মানে প্লাস মাইনাস, তাহলে মাইনাস tan ইনভার্স হবে, মাইনাস tan ইনভার্স জাস্ট সিম্পল দুইটা ভ্যালু √3/1, ওকে, সো ইট উইল বি লাইক তোমার হলো -60 ডিগ্রি দ্যাট ইজ -π/3। এই হলো অবস্থা। এখন আমার কাজ কি যে রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখায় দেওয়া যায় ওটা লেফটেরই সমান। সো আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হবে এই দুইটার যোগফল which will be like 2/3 minus 1/3 সো 2/3 থেকে 1/3 বাদ গেলে আরেকটা 1/3 থাকে, সো π/3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের যা মান রাইট হ্যান্ড সাইডেরও তাহাই মান, এটা যা এটাও তা। থ্যাংক ইউ, বুঝছো? পারবা ইনশাল্লাহ তাহলে, ওকে। এখন এই অঙ্কটার দিকে তাকাও, সহজ অঙ্ক বাট একটু দেখানো দরকার। খেয়াল করো, আমাকে বললো যে দৃশ্যকল্প 2 হচ্ছে এই আর্গুমেন্টটা 90 ডিগ্রি। এখন বললো যে এখানে যে বারবার করে পি লেখা হয়েছে সেই পি এর পরিচয় কি? পি এর পরিচয় হচ্ছে x + iy। বললো দেখাও যে এইখান থেকে, আচ্ছা এখান থেকে প্রমাণ করতে হবে যে y² - 5 - x x + 2 এটা প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমরা এর আগে কিন্তু জটিল সংখ্যা দিয়ে জটিল সংখ্যার এই সমীকরণ থেকে xy বের করে দেখেছি, আমরা xy বের করে দেখেছি, মানে জটিল সংখ্যার সমীকরণ দেওয়া থাকতো আমরা z গুলার জায়গায় x + iy লিখতাম, সেটা ইউজ করে 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 ধীরে ধীরে আমরা ফাইনালি xy এর একটা সমীকরণ বের করেছিলাম, মনে আছে? তাহলে এইখানে এই অঙ্কটার মধ্যে আমাদের জটিল সংখ্যাটা ছিল z, সেই z এর জায়গায় আমরা x + iy দিয়ে কাজ করেছি। এখন এইখানে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জটিল সংখ্যাটা হলো p, আর কোয়েশ্চেনটাও মডুলাস না দিয়ে আর্গুমেন্ট দিয়ে দিয়েছে p এর জায়গাতে x + iy লেখা। তাইলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে p এর জায়গাতে আমরা x + iy করে করে বসাবো। তাহলে এই যে দেওয়া আছে সেটা আগে লিখলাম, দেন আমরা p এর জায়গাতে, ভালো করে বুঝো, এই যে p আছে আমাদের কাছে, এই p দুইটার জায়গাতে আমরা x + iy করে করে বসাইলাম, ঠিক আছে? দেন আমাকে বলেছে আর্গুমেন্ট অফ এই দুইটার ভাগফল কিভাবে লেখা যায়? আমরা একটা উপরেরটার আর্গুমেন্ট মাইনাস নিচেরটার আর্গুমেন্ট করব। তাহলে উপরেরটার আর্গুমেন্ট মাইনাস
নিচে একটা আর্গুমেন্ট। তোমরা এটা কি জানো নাকি? আমি একটু না জানলে দেখাই দিই যে আর্গুমেন্টের ক্ষেত্রে যে মডুলাসের ওই টেকনিকটা আচ্ছা একটু দেখাই দিই, দাঁড়াও একটু দেখাইতে হবে তোমাকে যদি না জেনে থাকো আর কি। এই যে তুমি সূত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা সূত্র অ্যাকচুয়ালি, বুঝছো? এটা নিজেই একটা সূত্র, এই যে এটা নিজেই একটা সূত্র যে দুইটা সংখ্যার গুণফলের যে আর্গুমেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটার আর্গুমেন্টের যোগফলের সমান। দেন দুইটা সংখ্যার ভাগফলের যেই আর্গুমেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটার বিয়োগফলের সমান। বুঝা গেল? তাহলে দুইটা সংখ্যার গুণফলের যে আর্গুমেন্ট সেটা প্রত্যেকটার যোগফলের সমান, দুইটা সংখ্যার ভাগফলের যে আর্গুমেন্ট সেটা প্রত্যেকটার বিয়োগফলের সমান হয়। ওকে, এই দুইটাই একটু মাথায় রেখো, দুইটাই ফর্মুলা আকারে মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এটা তার মানে খেয়াল করো অনেকটা লগারিদমের নিয়ম মেনে চলছে। দেখো তো, ঠিক লগারিদমের মধ্যে ভাগ থাকলে এখানে বিয়োগ হয়, গুণ থাকলে যোগ হয়, সেম ফরম্যাট। তো এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা চাইলে দুইটাকে আলাদা করে বিয়োগ অবস্থায় দেখাইতে পারি। এখন খেয়াল করো এখানে বাস্তব অংশ কোনটা? x-5 আর অবাস্তব অংশ iy, বাস্তব অংশ x+2, অবাস্তব অংশ iy। এটুক তো বুঝো আশা করি। তাইলে এটার আর্গুমেন্টটা কত হবে আসলে? tan ইনভার্স y/x। এটার আর্গুমেন্টটা কত হবে? tan ইনভার্স y/x। ঠিক, তাহলে দেখো দুইটা tan ইনভার্স বিয়োগ হচ্ছে, বিপরীত ত্রিকোণমিতির বেসিক সূত্র যেটা, যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b হইলে সূত্রটা কি হবে? tan ইনভার্স উপরে a মাইনাস b, নিচে 1 প্লাস ab, এমনি হয়। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে লিখলাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম। দেখো তো, জাস্ট tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা। ওকে, আচ্ছা লিখলাম। দেন এই tan ইনভার্সকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে tan 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি তো অসংজ্ঞায়িত, লিখতে হয় কিভাবে? তো লেখার টেকনিকটা হচ্ছে এরকম, tan 90 কে আমরা লিখবো sin 90 বাই cos 90। sin 90 এর মান 1, cos 90 এর মান 0। যা কিছুই আসছে আমরা ক্রস গুণ করব, গুণ করলে এই জিরোটা এখানে গুণ হয়ে এটাকে ভ্যানিশ করে জিরো বানিয়ে দিবে, আর এই জিনিসটা এখানে গুণ হয়ে 1 এর সাথে গুণ হয়ে পুরোটা রয়ে যাবে। তার মানে এই পক্ষটা 0 হয়ে যাবে, এই জিনিসটা নাই হয়ে যাবে, আর এটা এখানে গুণ হলে 1 হয়ে যাবে। ঠিক, ওকে। এখন এবার আমার কাজ হচ্ছে যে এটাকে এক লাইনে আনা, তাহলে এই 1টাকে এদিকে পাঠাইলে -1, দেন আমরা এটাকে ধরে এখানে পাঠাই দেবো, এরকম আসলো। ওরা আমাকে বলেছে 5 - x করতে, তাহলে এই মাইনাসটা আমরা এখানে গুণ দিব, তাহলে 5 - x হয়ে যাবে। শেষ, উত্তর হয়ে গেল। ভালো না অঙ্কটা? দেখো তো, পারবা ইনশাল্লাহ? ওকে, তো এবার আমরা দেখব জটিল সংখ্যার পোলার ফরম্যাট। মনে আছে সরলরেখা অধ্যায়ে বিন্দুর দুইটা ফরম্যাট ছিল, কার্তেশীয় ফরম্যাট, পোলার ফরম্যাট। জটিল সংখ্যার ক্ষেত্রে অনেকটা এরকম। খেয়াল করো, আমরা যখন লিখি z = x + iy, তার মানে x এবং y কে দিয়ে আমরা আর্গন ডায়াগ্রামে ভুজ এবং কোটির মতন দুইটা একটা বিন্দুর অবস্থান বোঝাচ্ছি। তো এটা কিন্তু অনেকটা কার্তেশিয়ান সিস্টেম, x, y এর মতো। বাট যেই নাকি আমি জিনিসটাকে পোলার ফরম্যাটে চিন্তা করব, যেখানে আর থাকবে, থিটা থাকবে, তো ওই ফরম্যাটটা চিন্তা করতে গেলে জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। কীরকম? ধরো এই বিন্দুটা যদি x, y, দ্যাট ইজ z = x + iy হয়, সেক্ষেত্রে আমরা তো বলতেই পারি যে এটুকু হলো x আর এটুকু হলো y, রাইট? এটা পোলার সিস্টেমের আর এটা হলো থিটা। ঠিক, সেক্ষেত্রে এটাকে বলা যায় না যে x এর মান r cos, y এর মান r sin থিটা, রাইট? তাহলে আমরা যদি এই x এর জায়গায় r cos, এই y এর জায়গায় r sin থিটা দিই, সেক্ষেত্রে যেটা হবে r cos থিটা প্লাস i × r sin থিটা। সো তুমি যদি r এর ভ্যালুটা কমন নিয়ে নাও, সেক্ষেত্রে জিনিসটা হয় cos থিটা প্লাস i sin থিটা। ওকে, সো এই যে ফরম্যাটটা, এটাকে বলা হয় পোলার ফরম্যাট। জটিল সংখ্যার এটা হলো পোলার ফরম্যাট। আরও একটা আছে, সেটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এটার একটা মান আছে, সেটা হচ্ছে e⁻i থিটা। তো তুমি যদি এটার জায়গায় e⁻i থিটা বসায় দাও, তাহলে z = হয় r e⁻i থিটা। এটাকে বলা হয় অয়েলারের সমীকরণ বা অয়েলারের সমীকরণ, এটাকে বলা হয় অয়েলার ফরম্যাট। ওকে, আর এই জিনিসটার মান যে e⁻i থিটা, ওইটা হলো অয়েলারের সমীকরণ। ওকে, সো দেখো একটা জটিল সংখ্যাকে প্রকাশ করতে পারি আমরা তিনটা স্টাইলে, আলাদা স্টাইলে। এটা হচ্ছে কার্তেশিয়ান স্টাইল, এটা হচ্ছে পোলার স্টাইল, এটা হচ্ছে অয়েলারিয়ান স্টাইল। বুঝছো? আচ্ছা, এখন এই কোশ্চেনটা দিকে তাকায় দেখো, বললো z = এত হলে z1, তো z1 কে পোলার আকারে প্রকাশ করো। সো পোলার আকারে প্রকাশ করা মানে কি? মানে হচ্ছে এইরকম আকারে প্রকাশ করতে হবে। তো এটা পাওয়ার জন্য আগে আমাকে r এর মান মানে মডুলাস এবং থিটার মান মানে আর্গুমেন্ট বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা r এর মান বলতে পারবো যে 1² + √3 হোল স্কোয়ার, দ্যাট ইজ এর রুট, দ্যাট ইজ 2 আসবে কিন্তু এখানে, রাইট? আচ্ছা, যদি বলি থিটার মানটা কত, থিটার মানটা হয়ে যাবে tan ইনভার্স
√3/1 অর্থাৎ π/, 30 ডিগ্রি যেহেতু না 60 ডিগ্রি আসবে, π/3 আসবে, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের z1 which was 1 plus √3i, ওটার মান হচ্ছে r cos থিটা প্লাস i ইন্টু সাইন থিটা। ওকে, তো যদি ওইভাবে লিখি তাহলে আর এর মানটা কত বসাবো? 2 বসাবো, দেন cos π/3 প্লাস i ইন্টু সাইন π/3, শেষ। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় পোলার সমীকরণ, পোলার রূপ, এই জটিল সংখ্যার পোলার রূপ। এই অবস্থাটা হচ্ছে এই জটিল সংখ্যার পোলার রূপ। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, এখন এই অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটাতে একটা জটিল সংখ্যার কার্তেশীয় রূপ দিয়েছে, ইকুয়াল টু দিয়ে অয়েলারীয় রূপটা দিয়েছে। এখন বললো এই দৃশ্যকল্প থেকে প্রমাণ করতে হবে যে এই x² প্লাস y² এর মান 4 আসবে। তো একটু ভালো করে বুঝো, আমরা যে কোনো জটিল সংখ্যাকে দুইটা স্টাইলে প্রকাশ করতে পারি, x প্লাস iy অথবা r e টু দি পাওয়ার i থিটা। এই দুইটাই স্টাইল আমার কাছে অ্যাভেলেবল আছে। তো ওরা বলেছে যে আমাদের r e টু দি পাওয়ার i থিটা, এটার মানটা ওরা একটু বলে দিয়েছে, স্টাইল করে বলে দিয়েছে যে আমাদের যে জটিল সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2 e টু দি পাওয়ার মাইনাস i থিটা। তো সেক্ষেত্রে আমরা যদি এই দুইটাকে কম্পেয়ার করি তাহলে r এর মানটা কি 2 বলে দেওয়া যায় না? r এর মানটা কিন্তু 2 বলে দেওয়া যায়। তো আমরা এখানে বলতে পারবো যে সুতরাং আমাদের r এর মানটা হচ্ছে 2 আসবে। এটা কিন্তু আমরা চাইলেই বলতে পারবো যে আমাদের r এর মানটা 2 আসবে। সো হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ r, বা হোয়াট ওয়াজ দ্য ইকুয়েশন অফ r? যে x² প্লাস y² এর রুট। তাহলে আমাদের x² প্লাস y² এর রুট, এটার মানটা 2 আসবে, এবং ওরা বলেছে এটাকে 4 দেখাইতে হবে। সো স্কোয়ার করে দাও, রুটটা সরায় দাও, এই দ্যাটস ইট, প্রমাণ। বুঝছো? দেখো মাত্র 6টা লাইন লিখলাম, তাও কি 6টা লাইনে 6টা শব্দের মতন লিখলাম, 4 নম্বরের কাজ শেষ। ওকে, তো এরকম টুকটাক অঙ্ক আসবে, তবে তোমাকে কনসেপ্টটা জানতে হবে আর কি, কনসেপ্ট জানলে পারবা। আচ্ছা, এই অঙ্কটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 23 সালে। কোয়েশ্চনটা একটু ছোট বাট বুঝতে পারবা। z ইকুয়াল টু r cos থিটা প্লাস i ইন্টু r sin থিটা, মানে অনেকটা পোলার ফরম্যাটে দিয়েছে, একটা কমন নিলেই পোলার রূপ চলে আসবে। আচ্ছা, বললো এখানে থিটার ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি, আর এর মানটা হইলো 1। তার মানে থিটা আর আর না আর্গুমেন্ট আর মডুলাস দুটোই ক্লিয়ার করে বলে দিয়েছে। এখন বললো এই অবস্থার যে জটিল সংখ্যা, এটাকে স্কোয়ার করবো, পাওয়ার 4 করবো, 6 করবো, 8 করবো, এগুলো করলে যা হবে তার সাথে আবার 1 যোগ করবো, তাইলে টোটাল অ্যান্সারটা কত আসবে? তো এইখানে অনেকে যেটা করে যে কষ্ট করে পুরোটা বের করার পরে ওগুলোকে 8 পাওয়ার করে, 6 পাওয়ার, এত কষ্টের দরকার নেই। সবচেয়ে সহজ হয় তুমি আগে z² বের করো, করার পরে ওইটাকে স্কোয়ার করবা z পাওয়ার 4, ওইটাকে কিউব করবা z পাওয়ার 6, ওইটাকে পাওয়ার 4 করবা z পাওয়ার 8, এরকম চলে আসবে, তখন আরাম হবে আর কি। বুঝছো? তাহলে আর এর যেটা বললো ওরা z ইকুয়াল টু r cos থিটা প্লাস i ইন্টু r sin থিটা, আর এর মান 1, থিটার মান 45। চুপচাপ বসাও যে i এর মান আর এর মান 1, থিটার মান 45, বসাইলা। আচ্ছা, এখন এইটাকে দেখো আমরা কোন স্টাইলে নিলাম? অয়েলারীয় সমীকরণে কিন্তু নিলাম। বুঝছো? এটা কিন্তু পোলার আর রাখিনি। আমরা যে একটু আগে যে দেখে আসছিলাম যে আমার এটাকে ধীরে ধীরে এটা লেখা যায়। হ্যাঁ, এই জিনিসটার এই যে cos থিটা প্লাস i sin থিটা, এটার মান হচ্ছে e টু দি পাওয়ার i থিটা, এই যে কথাটা আমরা শিখেছিলাম, এই জিনিসটা আমরা এখানে করলাম যে cos থিটা প্লাস i sin থিটা, এটার জায়গায় লিখলাম e টু দি পাওয়ার i থিটা। তো সেই ক্ষেত্রে এই যে থিটার মান 45 ডিগ্রি, π/4 আমরা কিন্তু লিখতে পারি। তো এখন খুব গুরুত্বপূর্ণ, আচ্ছা এটা কথা বলে দিই, থিটা কিন্তু এখানে সবসময় রেডিয়ান বসাইতে হবে। এই জায়গাটাতে রেডিয়ান বসাইতে হবে, ডিগ্রি আমরা বসাই না, রেডিয়ান বসানোটা স্ট্যান্ডার্ড আর কি। এমনি ওটা বসাইলে যে ভুল হবে তা না, তখন আবার আলাদা ডিগ্রি উল্লেখ করতে হবে। ওকে, বাট আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি চিন্তা করি, এখানে π/4 মানে রেডিয়ান বসানোটা প্রেফারেবল। সো এখন খেয়াল করো, আমরা এই ফরম্যাটে কেন রাখলাম, এরকম কেন রাখলাম না? কথা হচ্ছে এই ফরম্যাটে রাখলে আমরা এটাকে খুব সহজেই z² করতে পারবো। কেন? বিকজ এটার মান কিন্তু জাস্ট সিম্পল e টু দি পাওয়ার i ইন্টু π/4, স্কোয়ার করলে এই π/4 হয়ে যাবে π/2, কারণ 2 গুণ হয়ে যাবে। আচ্ছা, তো খেয়াল করো তখন কিন্তু এই জিনিসটার একটা সহজ সুন্দর মান চলে আসে, i চলে আসে। বুঝছো? খুব সহজেই কিন্তু i চলে আসে। আদারওয়াইজ তুমি বলতে পারো ভাই এটা তাহলে করা যেত, এটা যাইতো করা, এটা আরো কঠিন হইতো, 1/√2 প্লাস √1/√2i এরকম হইতো, ওইটাকে স্কোয়ার করাটা একটু কষ্টকর, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে করা লাগে, টাফ। ওই জন্য আমরা অয়েলার বানায় নিলাম, তাহলে হোল স্কোয়ার করলে সহজ হবে। তাহলে এই যে হোল স্কোয়ার করলাম e টু দি পাওয়ার i ইন্টু π/2, তার মানে r এর মানটা হচ্ছে 1 আর থিটার মানটা 90 ডিগ্রি এই z² এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে লিখলাম r ইন্টু cos
থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা, আর এর মান যেহেতু 1 লেখার দরকার নাই, কস 90 প্লাস আই ইন্টু সাইন 90, কস 90 এর মান হচ্ছে 0, সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে ওভারঅল জেড স্কোয়ারের মান কিন্তু আই আসছে। এবার আর আমাকে পাইকে জেড স্কোয়ার যেহেতু আই, তাহলে জেড পাওয়ার 4 হচ্ছে আই এর স্কোয়ার, মানে জেড পাওয়ার 4 মানে কি জেড স্কোয়ারের স্কোয়ার, আই এর স্কোয়ার মাইনাস 1। জেড পাওয়ার 6 মানে কি জেড স্কোয়ারের কিউব, তাহলে আই এর কিউব মাইনাস আই, এরকম করে করে। জেড পাওয়ার 8 মানে কি জেড স্কোয়ারের পাওয়ার 4, আই এর পাওয়ার 4 1। বুঝছো জিনিসটা? এই আই আনার কারণে আমার জীবনটা সহজ সুন্দর শীতের মানে শুভ্র সকালের মতো হয়ে গেল। ওকে, এখন আর কোনো কষ্ট নাই। এখন জেড স্কোয়ারের মান আসছে আই, এখন থেকে আমার শান্তি শান্তি। ওই যে বাংলা সিনেমার মধ্যে দেখায় না যে মানে খালি নায়ক নায়িকার বিয়েটা হইতে পারলে তারপরে দেখা যায় ফুল বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করছে ওরা, মানে জীবনের প্রতি আর শান্তি। আসলে যে জীবন তখন মাত্র খালি অশান্তি শুরু হইলো, ওটা দেখাবেই না, ওটা দেখালে তো মজা শেষ, বুঝছো? ওইটা দেখাবে না। সো এই হল। আচ্ছা, এরকম বাগান কি তোমরা কোথাও দেখেছো? এরকম ফুল বাগান পাই কই আসলে? আমি তো সারা জীবনে এরকম ফুলের বাগান পাইলাম না কোথাও। যাই হোক, তো জেড স্কোয়ার যদি হেতু আই, সেক্ষেত্রে এখন তোমার জীবন ওই যে ফুল বাগানের মতন শান্তি শান্তি। জেড পাওয়ার 4 ওই আর স্কোয়ার, জেড পাওয়ার 6 আই এর কিউব, জেড পাওয়ার 8 আই এর পাওয়ার 4, এরকম। তখন তুমি সবাইকে একসাথে করলে এই ভ্যালুগুলো নিয়ে বসাই দিবা, দেখবে উত্তর আসছে 1। জীবনটা শান্তিময়, বুঝছো? আচ্ছা, এখন আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যেই জিনিসটাকে ওরা রুট করতে দিবে সেটাকে আগে হোল স্কোয়ার ফরম্যাট বানাবো। সো কোয়েশ্চেন এর কমপ্লেক্স নাম্বারকে সামথিং হোল স্কোয়ার বানাবো, দেন রুট করব। এখন কিভাবে হোল স্কোয়ার বানাইতে হবে এটা আমি মুখে বলবো, এটা লিখবো না। সেটা হচ্ছে, ধরো তোমাকে বললো এটার বর্গমূল বানাইতে হবে, তাহলে তোমার কাজ হচ্ছে আগে এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে আনো, দেন রুট করো। তো হোল স্কোয়ার বানানোর জন্য তুমি এটাকে আগে আইটাই বানায় নাও, লাইক -3 + 4i। এখন টেকনিকটা হচ্ছে এমন যে আই এর যে সহগ আছে 4, এটাকে আমরা অর্ধেক করব, তাহলে কত হয়? 2 হয়। তো এখন 2 এর উৎপাদকগুলো বের করব। তাহলে খেয়াল করো, ফার্স্টে হচ্ছে আই এর সহগ 4, এটাকে অর্ধেক করলে হচ্ছে 2 আসবে, বা মানে 4i, এটাকে অর্ধেক করলে 2i আসবে। এখন আমার কাজ হচ্ছে আইটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি কি উৎপাদক অ্যাভেলেবল? খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে গিয়ে 1 আর 2 এই দুটো ছাড়া আর কোনো উৎপাদক নাই। এখন আমি এদেরকে মনে মনে এদেরকে স্কোয়ার করে দেখবো, লাইক 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম। এদেরকে 1 স্কোয়ার আর 2 স্কোয়ার করে আমি দেখবো যে কোনটার থেকে কোনটা বিয়োগ করলে এই বাস্তব সংখ্যাটা সমান আসে। তো খেয়াল করো, 2 স্কোয়ার থেকে 1 স্কোয়ার বিয়োগ করলে হয় +3, 1 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বিয়োগ করলে হয় -3। তো এখানে আমার -3 আছে, তাহলে আমি 1 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, যেইটাকে বিয়োগ করা লাগবে আইটাকে আমি ওটার সাথে পাঠিয়ে দিব। আইটাকে, কারণ এখানে আই ছিল, আইটাকে আমি ওই যেটা নাকি বিয়োগের সময় থাকবে ওটার সাথে পাঠাবো। এখন ভালো করে খেয়াল করো, আমি বলতে পারি এই 3 এর ক্ষেত্রে আমি বলতে পারি যে 1 স্কোয়ার -2 স্কোয়ার +2 × 2i। খেয়াল করো, 1 স্কোয়ার নর্মাল, মাইনাসের ভ্যালু আমরা লিখতে পারবো আই স্কোয়ার, তাহলে প্লাস দিয়ে আই স্কোয়ার একবারে দিয়ে দিলাম 2i হোল স্কোয়ার। এই আই স্কোয়ারের মানে -1। আচ্ছা, দেন মনোযোগ দিও, +2 × 1 × 2i। ঠিক তো। এখন তাহলে দেখো, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab, দ্যাট ইজ a + b হোল স্কোয়ার। ক্লিয়ার হইল? তাহলে দেখো, এই জিনিসটার বর্গমূল নির্ণয় করতে বলেছে, সেই ক্ষেত্রে -3 + 4i এটার বর্গমূল লাগবে। তো এটাকে আগে আমি জোর করে হোল স্কোয়ার বানাইলাম, এখন আমি ওর বর্গমূলটা বের করব। কিভাবে বলবো? এইটার বর্গমূল মানে +- এটা। আচ্ছা, -3 + 4i। আচ্ছা, তো কথা হচ্ছে -3 + 4i এর মানে তো দেখলাম আমি এত হোল স্কোয়ার, তাহলে +-1 + 2i হোল স্কোয়ার। রুট স্কোয়ার কাটাকাটি করলে +-1 + 2i, দ্যাটস ইট। এটাই হলো অ্যান্সার, বুঝছো? তার মানে কি করলাম দেখো, দুইটা স্টেপ। ফার্স্টে আমরা কোয়েশ্চেনে দেওয়া যে কমপ্লেক্স নাম্বারটা সেটাকে আগে হোল স্কোয়ার বানাইলাম, তারপরে ওইটাকে রুট করে দিলাম। ওকে, হোল স্কোয়ার বানানোর টেকনিকটা কি? আই এর যে সহগটা মানে ওভারঅল অবাস্তব অংশটাকে অর্ধেক করব, যেই জিনিস পাবো সেটাকে আমি দেখবো যে উৎপাদক বিশ্লেষণ করব। করার পরে
আমি দেখব যে কোনটার থেকে কোনটার স্কোয়ার থেকে কোনটার স্কোয়ারকে বিয়োগ করলে বাস্তব অংশের সমান হয়। দেখলাম 1 স্কোয়ার থেকে 2i স্কোয়ার বিয়োগ করলে বাস্তব অংশের সমান হয়, 2 স্কোয়ার বিয়োগ করলে। তো ওইটা আগে লিখলাম 1 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বিয়োগ। দেন এই যে যেহেতু এটা বিয়োগ, এটার মধ্যে আমি i স্কোয়ার বসায় দেবো, তাহলে সহজে হোল স্কোয়ার করা যাবে। দেন হয়ে গেলে তখন আমি রুট করতে সহজ হবে। বুঝছো? সহজ কিন্তু। তো এখন মাঝে মধ্যে তোমাকে এরকম দিবে যে বাস্তব অংশ দিবে না, যেমন এখানে এইটাই বললো এইটাইকে বর্গমূল করতে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে টেকনিকটা কি হইতে পারে আসলে, চলো দেখি। তো প্রথম যে কথা সেটা হচ্ছে, এই যে আমার কাছে 8i দেওয়া আছে, এসব ক্ষেত্রে আমরা একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করব। আমরা করব কি, 8i দেওয়া আছে, এটাকে তো সেম আগের মতো মানে হোল স্কোয়ার বানাইতে হবে। সবসময় নিয়ম এটাই যে আগে কোশ্চেনকে হোল স্কোয়ার বানাইতে হবে, দেন রুট করতে হবে। তাহলে এইখানে আমরা আগে হোল স্কোয়ার বানাবো। কেমনে বানানো যায় টেকনিকটা দেখো। আগে লিখবো 1 স্কোয়ার, লাস্টে লিখবো i স্কোয়ার, মাঝখানে এটাকে 2ab বানাবো। 2 দাঁড়াও একটা মিনিট, নো 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 এমন না, আমি একটু ভুল বললাম। আমি এখান থেকে 8 কমন নিয়ে নিব, আগে 8 কমন নিয়ে নিব, বা 4 কমন নিব, 4 কমন নিব। 4 কমন নিলে দেখা হয় যেটা যে 2i হয়। এখন এই 2i এর দুই দিকে আমি 1 - 1 রাখবো। এই এই এখন খেয়াল করো, 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i, আর -1 এর জায়গায় দিলাম i স্কোয়ার। একটু বুঝছো? এখন তাহলে খেয়াল করে দেখো এটার মানটা কত হয়, 4 1 প্লাস i হোল স্কোয়ার। ঠিক, তাহলে এই দেখো আমরা এইটাইকে কিছু একটা হোল স্কোয়ার বানিয়ে ফেললাম। এখন যদি বলে যে তাইলে এটার বর্গমূল লাগবে, যদি বলে যে এটা এর বর্গমূল, এটার বর্গমূলটা ধরো লাগবে, তো সেক্ষেত্রে টেকনিকটা কি হবে, টেকনিকটা হবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 1 প্লাস i হোল স্কোয়ার। তো খুব সহজেই তুমি এটাকে ইজিলি 2 ইন্টু 1 প্লাস i বলে ফেলতে পারবে। বুঝছো? তাহলে এই হলো টেকনিকটা। যদি বাস্তব অংশ না থাকে সেক্ষেত্রে আগে এখান থেকে জোর করে 2i কমন নিবা। ধরো এখানে 9 থাকলো, তুমি 9/2 কমন নিলে তাইলে 2i যাবে, মানে এমনি 2iটা আমার মাস্ট, 2i থাকাটা মাস্ট। টু আই থাকাটা হচ্ছে মাস্ট, বুঝছো? এখানে 2i থাকাটা মাস্ট। তো এমন কিছুই কমন নিবা যেন লাস্টে 2i থাকে। ক্লিয়ার হইলো? এবার এই অঙ্কটা দেখো, বললো i এর বর্গমূল নির্ণয় করো। কেমনে করবা? সুন্দর করে 2i বাইর করবা। কেমনে? হাফ কমন নাও, তারপরে সেম আগের মতো নিয়ম, হোল স্কোয়ার হইলো, দেন তুমি প্লাস মাইনাস দিয়ে রুট দিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। তো বুঝছো, আমি কিন্তু তোমাকে সবগুলো টাইপই দেখাই দিচ্ছি। তো এগুলো ভালো করে গেলে যে কোনো অঙ্ক ইনশাল্লাহ তুমি পারবা। তবে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আমার এখানে দেখে জাস্ট মুখস্থ করে গেলে তা না, যে প্রত্যেকটা কাজ কি করছি আর কিভাবে করছি, কেন করছি, এগুলো যদি জানতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয়, তো খেয়াল করো, ঘনমূলের মধ্যে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে 1 এর ঘনমূল, এই দিকে ফোকাস করব। ধরো আমাকে বললো 1 এর ঘনমূল নির্ণয় করো, তো কি নির্ণয় করব, কিভাবে নির্ণয়টা করব? তো টেকনিকটা খুব সহজ। যদি তোমাকে যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে বলে, তুমি আগে ওই ঘনমূলটাকে x ধরে নিবা। বলবা ধরি x ইকুয়াল টু 1 এর ঘনমূল। আবার বলে না ভাই ইকুয়াল টু 1, নাও। এখন যেটা করবা, এটাকে হোল কিউব করবা, উভয় পক্ষকে হোল কিউব করলা, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 হইলো। দেন বামে নিয়ে গেলা, তাহলে এক্স কিউব -1 ইকুয়াল টু 0। দেন এখান থেকে তুমি এক্স কিউব -1 কিউব চিন্তা করবা এটাকে। দেন তুমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবা, দ্যাট ইজ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে তুমি এক্স এর মানগুলো বের করবা। বুঝছো, আমি আগেই ধরে নিয়েছিলাম এক্স হচ্ছে ঘনমূল, বাট আমি এই কিউবিক রুট রাখতে চাচ্ছি না, এই জন্য আগে কিউব করলাম, পরে ধীরে ধীরে এক্স এর মান বের করলাম। একটা মান আসলো ক্লিয়ারলি 1। আর এই দ্বিঘাত সমীকরণটা থেকে আমরা এই -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, করে দেখলাম একটা ভ্যালু আসছে, মানে ভ্যালুটা আসছে এরকম -1/2 প্লাস মাইনাস √3/2i। সো একবার প্লাস দিলে এই ভ্যালু, মাইনাস দিলে এই ভ্যালু। ওকে, তাহলে দেখো আমার 1 এর ঘনমূল কি কি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা।
তাহলে এটা তো ওয়ান, বলতেও খুব সহজ, বুঝতেও খুব সহজ, বাট এগুলো কি ভাঙাচুরা ভ্যালু না। এদেরকে একটাকে বলা হচ্ছে ওমেগা, আরেকটাকে বলা হয় হচ্ছে ওমেগা স্কোয়ার। তো ওমেগার মানটা, ওমেগা স্কোয়ারের মানটা একটু মনে রাখা লাগবে, বিকজ আমরা ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এখান থেকে কোয়েশ্চেন হয় প্রচুর বেশি। তোমাকে জাস্ট ওমেগা বলে দিবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে এটাই ওমেগা, বা ওমেগা বের করতে হতে পারে তোমাকে এরকম রাশি দিয়ে দিল, বুঝতে হবে যে কোনটা ওমেগা। আবার ওমেগা বলে দিলে তোমাকে বুঝে নিতে হবে যে ওমেগা মানে মাইনাস অফ প্লাস রুট থ্রি বাই টু আই, ওমেগা স্কোয়ার মানে মাইনাস অফ মাইনাস রুট থ্রি বাই টু আই, সেগুলো একটু মনে রাখতে হবে। আর ওয়ানের ঘনমূলটা প্রায় সময়ই পরীক্ষায় আসে, সো বি কেয়ারফুল, ওকে। এখন মনে করো ওয়ানের ঘনমূল থেকে আমরা কিছু পড়াশোনা করব। তো কথা হচ্ছে যে দেখো আমার ওয়ানের ঘনমূল কয়টা, তিনটা, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা স্কোয়ার। খেয়াল করো যে কোনো সংখ্যার বর্গমূল আমরা যখন বর্গমূল পড়ছিলাম, যেমন এই যে আই এর বর্গমূল কয়টা আসছে, দুইটা আসছে, প্লাস মাইনাস দুইটা, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। এই যে আয়ের বর্গমূলটা, এই যে এইটা একটা পড়লাম, কয়টা আসছে, দুইটা আসছে, তার মানে বর্গমূল সবসময় দুইটা করে আসে। সেম কারণে ঘনমূলের ক্ষেত্রে আবার তিনটা আসবে। যদি বলো চতুর্মূল কয়টা, চারটা আসবে। এমনি করে কাজগুলো হয়, বোঝা গেল? তো এখন আমরা পড়বো হচ্ছে এই যে এককের তিনটা ঘনমূল, এদের মধ্যাকার সম্পর্ক। তো খেয়াল করো, মনে করো একটা ঘনমূল যদি ওমেগা হয়, ওটাকে স্কোয়ার করলে আর একটা ঘনমূল চলে আসে, তাই না? তো কথা হচ্ছে এরা একে অপরের বর্গ, মানে তুমি যদি অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ারকেও ওমেগা স্কোয়ার করো তাহলে ওমেগা ব্যাক করবে। আমি তোমাকে দেখাই, আমাকে এখানে বলো দেখি ওমেগা কি জিনিস। ওমেগা মানে হচ্ছে এককের ঘনমূল। তাহলে ওমেগাকে হোল কিউব করলে কি হবে, ওয়ান আসা উচিত না? উচিত। আচ্ছা, তাহলে বলো তো দেখি যে আমি যদি বলি ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করো, তাহলে মানেটা কি, ওমেগা পাওয়ার ফোর। এটা মানে কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান না? তাহলে এই যে ওয়ান ইন্টু ওমেগা, এর জন্য ওমেগা। তাহলে দেখো ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করলেও ওমেগা আসে, তার মানে এককের একটা ঘনমূলকে স্কোয়ার করলে আরেকটা আসে। জটিল ঘনমূল দ্বয়ের একটাকে স্কোয়ার করলে আরেকটা আসে। এগুলো হচ্ছে জটিল ঘনমূল, এগুলো হচ্ছে এককের জটিল ঘনমূল। তিনটা ঘনমূল, একটা হচ্ছে বাস্তব ঘনমূল, জটিল, আরেকটা জটিল। এটাকে স্কোয়ার করলে এটা আসবে, এটাকে স্কোয়ার করলে এটা আসবে, ওকে। আরেকটা মজার জিনিস আছে, তুমি যদি এই তিনটাকে ধরে যোগ করে ফেলো, দেখবো যোগফলটা শূন্য আসছে, তিনটা যোগফল শূন্য আসবে। এটা সব মূলের ক্ষেত্রেই হয়। মনে করো ধরো আমার 8i এর বর্গমূল আসছে এই দুইটা, তুমি যদি এই দুইটাকে যোগ করো দেখবা জিরো আসছে। ধরো আমার কাছে এই জিনিসের বর্গমূল আসছে এই দুইটা, না? তুমি যদি এই দুটাকে তুমি যদি যোগ করো দেখবা জিরো আসছে। তো এটা সব ক্ষেত্রেই সত্য আর কি, ওকে। সো ধরো আমি যদি এখন এই ওয়ান ওমেগা আর ওমেগা স্কোয়ার তিনটাকে যোগ করি, যোগফলটা অবভিয়াসলি জিরো আসবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি যদি এই তিনটাকে গুণ করো, গুণ করলে ওয়ান হবে, গুণ করলে ওয়ান হবে। আচ্ছা, এই আর কি বিষয়। আবার ধরো এটা যদি ওয়ান হয়, মানে তিনটা গুণ করা মানে কি, ওমেগা কিউব, তাহলে তো ওয়ান হয়ই ওমেগা কিউবের মান। আচ্ছা, এখন ধরো ওমেগা কিউব যেহেতু ওয়ান, তাহলে তুমি যদি একটা ওমেগাকে ধরো এই ওমেগা স্কোয়ারটা নিচে পাঠায় দাও, তাহলে কি হবে, ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা স্কোয়ার। আবার তুমি যদি এই ওমেগাটা নিচে পাঠায় দাও, তাহলে হবে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা। আর ওমেগা কিউবের মান তো ওয়ানই আসে, ওকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা জানি যে আই এর বড় পাওয়ারকে ছোট করার জন্য আমরা সবসময় 4 দিয়ে ভাগ করি। ভাগ করার পরে যে ভাগ শেষটা থাকে সেটা আমরা সামনে লিখে দেই, আই এর পাওয়ারে লিখে দেই। এখন ওমেগার ক্ষেত্রে এই জিনিসটা সত্য, কিন্তু আই এর ক্ষেত্রে যেমন আমরা 4 দিয়ে ভাগ করতাম, তখন যে ভাগ শেষটা আসতো সেটা উপরে লিখতাম। ওমেগার ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে যে ভাগ শেষটা হবে সেটা আমরা উপরে লিখবো। সো আই এর ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করলে যেই ভাগ শেষ হয় সেটা উপরে বসবে। ওমেগার ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করলে যে ভাগ শেষ হয় সেটা উপরে বসবে। সো এই হলো ওভারঅল ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা আসি, ধরো আমাকে বললো ওমেগা টু দি পাওয়ার 1971, এটার মান কত আসবে? তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখলাম একটু আগে যে ওমেগার ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করছি, যেই ভাগশেষ আসে সেটা উপরে বসাচ্ছি। তাহলে 1971কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, এখানে 1 আসে। আচ্ছা, কঠিন হয়ে যায় তাই না, এত বড় কঠিন হয়ে যায়। একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই ভ্যালুগুলোকে তুমি যোগ করো, যোগ করলে যে যোগফলটা হবে সেটাকে 3 দিয়ে ভাগ করো, এটা ইজিয়ার হবে। তাহলে 9 7 1 8 1 9, তাহলে 9 আর 9 18। তাহলে 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, ভাগশেষ 0 আসে। তার মানে ওমেগা পাওয়ার 1971-এর মান ওমেগা পাওয়ার 0, দ্যাট ইজ 1। এই যে পাওয়ারটা ছোট হইল। সেম ভাবে এই চারটা অঙ্ক যোগ করে কত হয়, 6 হয়। তাহলে এটাও তো 3 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0। এদেরকে যোগ করো কত হয়, 5 হয়। তার মানে 3 + 2, এই জন্য ভাগশেষ হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। তুমি এমনি চাইলে ছোট করতে পারো, ঠিক আছে। আজানের ব্রেক।
তো এবার আমরা দেখব এই অঙ্কটা, বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেখানে ওমেগার যেই মানটা আছে, অর্থাৎ তোমাকে এই টাইপের ভ্যালু দিয়ে দিবে এবং তোমাকে বুঝে নিতে হবে যে এটা ওমেগার কথা বলা হয়েছে, এটা ওমেগা স্কোয়ারের কথা বলা হয়েছে। খেয়াল করো এই কোয়েশ্চেনটা, বললো পি ইকুয়াল টু এ প্লাস আইবি, এটুক বলেছে। দেন এর মান বলে দিয়েছে কোয়েশ্চেনে, বি এর মান বলে দিয়েছে। তো তুমি যদি এই এ এর মান, এই বি এর মান এখানে এখানে বসাইলে এটা যে ওমেগা স্কোয়ার হয়, এটা তোমাকে নিজের থেকে রিকগনাইজ করতে হবে, অর্থাৎ তোমাকে এটা মনে রাখতে হবে যে এটার মানটা ওমেগা স্কোয়ার। এখন বললো যদি এরকম হয়, যদি পি ওমেগা স্কোয়ারের সমান হয়, তাহলে 4p পাওয়ার 6, 25p পাওয়ার 5, 20p পাওয়ার 4, লাইক p কিউব, p 5p অ্যান্ড 20, এইগুলোর যোগফল বের করতে হবে। সো ফার্স্ট অফ অল তোমার কাছে পি এর মান দেওয়া আছে ওমেগা স্কোয়ার, তো তুমি একটা একটা করে লাইক পি এর মান ওমেগা স্কোয়ার, তাহলে 5 ওমেগা স্কোয়ার, তারপর এটা ওমেগা স্কোয়ারের কিউব, ওকে, এটা ওমেগা স্কোয়ারের পাওয়ার 4, সেম সবগুলো বসায় দিবা। তাহলে ফাইনালি মেইনলি আমরা এখানে শুরু যেটা করবো যে এই যে তোমার ধরো পি কিউব, আমার কাছে পি কিউব চেয়েছে, পি এর মান তো আমরা জানি যে কত, পি কিউব ওমেগা স্কোয়ারের কিউব, কারণ পি হলো ওমেগা স্কোয়ার, কত আসে 1 আসে, পি পাওয়ার 4 কত, ওমেগা স্কোয়ারের পাওয়ার 4, তাইলে ওমেগা পাওয়ার 8 আসে। তো 8কে আমরা এমনি বলতে পারবো যে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2, ওই জন্য আমরা ওমেগা স্কোয়ার লিখলাম, বুঝছো? সেমভাবে পি পাওয়ার 5 যেটা, সেটা ওমেগা স্কোয়ারের পাওয়ার 5, দ্যাট ইজ ওমেগা পাওয়ার 10, তাহলে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, ওই জন্য 1। পি পাওয়ার 6 মানে ওমেগা স্কোয়ারের পাওয়ার 6, দ্যাট ইজ ওমেগা পাওয়ার 12, তাই 3 দ্বারা ভাগ করে এটা 0 আসে, ভাগশেষ নাই। তাহলে ওভারঅল এই পুরো রাশিটার মধ্যে আমরা সবগুলোর মান লিখে দিব, লাইক এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা, সবগুলো লিখে দিলাম। লিখে দিলে এখন যেটা দেখতে পাচ্ছি যে আমার ধ্রুবক সংখ্যা আছে 20 আর 1 আর 1, 25, ধ্রুবক সংখ্যা 25। তারপর ওমেগা আছে এখানে 25, একটাই মানে 25টা ওমেগা, ওমেগা স্কোয়ার আছে এখানে 20টা, এখানে 5টা, তাহলে 25টা ওমেগা স্কোয়ার। ঠিক তুমি যদি দেখো তিনটারই কিন্তু সহগ সমান, এই অবস্থায় তুমি যদি এই 25 কমন নিয়ে নাও, তাহলে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ তোমার এই যে জিনিসটা এটা চলে আসে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এটার মান কিন্তু তুমি চাইলেই সহজে 0 লিখতে পারো। তাহলে সুন্দর করে এখানে তুমি 0 লিখে দিবা, এই যে 0 হয়ে গেল, তাহলে অ্যান্সারটা 0 চলে আসে। আশা করি বোঝা গেল জিনিসটা। এখন আমরা দেখবো এই অঙ্কটা, সেম টাইপের একটু ভিন্ন অঙ্ক। তো কি অঙ্ক বললো যে এফ অফ এক্স হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ওমেগা এককের জটিল ঘনমূল পুরো যেটা দিয়েছে, দেওয়ার পরে বললো ওরা দেখাও যে এফ অফ ওমেগা স্কোয়ার, এফ অফ ওমেগা পাওয়ার 4, এমনি এমনি করে করে খালি পাওয়ার বাড়বে, 2 2 করে বাড়বে, ওকে, এভাবে করে বাড়লে লাইক এটা 2 2 করে বাড়বে না, 2 গুণ হবে। দেখো 1 ছিল, 2 হইলো, 4 হইলো, তারপরটা 8, তারপরটা 16, এমনি করে আগাবে। সো ওভাবে করে যদি আমরা আগাই, সেই ক্ষেত্রে টোটালটার যে গুণফল, দেখা গেলো কিন্তু গুণ করা হয়েছে, টোটালটার গুণফল আসবে এত, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই টাইপের কোয়েশ্চেন দেখে অনেকে ভয় পেয়ে যায়, হ্যাঁ এটা কি হবে, কেমনে কি? খুবই সহজ, দেখো তোমাদেরকে আমি যেগুলো পড়াই দিচ্ছি ওভারঅল এইগুলো ইউজ করেই ম্যাথ করতে হবে। তবে রিসেন্ট ইয়ারে যেগুলো হচ্ছে সেটা হলো তোমার কোয়েশ্চেনগুলো কিন্তু ওরা চেষ্টা করে যে একটুখানি প্যাচকোচ করে দিতে, মানে সেই স্টুডেন্টটাই এইচএসসিতে ভালো করবে যে নাকি অ্যাকচুয়ালি নিজে থেকে ম্যাথ করতে পারে, রাদার দেন ম্যাথ কয়েকটা কোয়েশ্চেন মুখস্থ করে গেলাম। নো, ইউ হ্যাভ টু নো দ্য থিওরি, ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যাপ্রোচ আ ম্যাথ, ওকে, হাউ টু অ্যাপ্রোচ আ প্রবলেম। এইটা তোমাকে, এই দুটো জিনিস তোমাকে জানতে হবে। খালি থিওরি যাই না, কয়েকটা অঙ্ক মুখস্থ হয়ে গেলাম, দ্যাট ইজ নট এফিশিয়েন্ট। আবার আমি জাস্ট জানি, মানে আমি একটা ম্যাথ পারি ভালো মতন, থিওরি খুব একটা ক্লিয়ার না, ওইটাও এফিশিয়েন্ট না। তোমাকে হচ্ছে গিয়ে দুইটাই পারতে হবে, ওকে, দুইটাই পারতে হবে। তোমাকে থিওরিও ভালো জানতে হবে, তোমাকে ম্যাথ একটা প্রবলেম নতুন করে সলভ করার যে অ্যাপ্রোচ, কী দিয়ে শুরু করলে ভালো বা কীভাবে করতে হয়, এইগুলোও তোমাকে জানতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে, সেটা এরকম। ওকে, সো খেয়াল করো এখানে কিন্তু খুব সহজ, ফাংশনগুলো দেওয়া আছে, বলেই দেওয়া আছে, একবার ওমেগা বসাও, ওমেগা স্কোয়ার বসাও, 4 বসাও, তুমি বসাও। আমার এখানে 1 ওমেগা স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফার্স্টে ফাংশনটা হচ্ছে এত, একবার যদি ওমেগা বসাও এই ভ্যালু আসবে, একবার যদি ওমেগা স্কোয়ার বসাও এই ভ্যালু আসবে, একবার যদি ওমেগা পাওয়ার 4 বসাও এই ভ্যালু আসবে, রাইট? এখন আমার কাজ হচ্ছে এরকম করে 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 2n সংখ্যক পদ আমাকে গুণ করতে হবে। তো মানটা কত আসবে এটা আমার দেখার বিষয়। তো একটু লক্ষ্য করো, তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমার 1 প্লাস ওমেগা স্কোয়ার করলে কত হয়, 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে 1 আর ওমেগা স্কোয়ার এই দুইটার যোগফল হচ্ছে মাইনাস ওমেগা, বলা যায়। আমি যদি বলি 1 প্লাস ওমেগা, এটার মান কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার, বলা যায়। তাহলে এগুলো কিন্তু আমি চাইলেই বলতে পারি। সেই ক্ষেত্রে একটু বুদ্ধি করে দেখো তো দেখি, আমার এখানে 1 আর ওমেগা স্কোয়ারের যোগফল
তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি 1 প্লাস ওমেগা স্কোয়ার, যোগফলটা কত হবে? মাইনাস ওমেগা। তার মানে এই সবুজ দুইটার বদলে কিন্তু আমি মাইনাস ওমেগা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে বলো এই সবুজ দুইটা মিলে মাইনাস ওমেগা আর এইটা আরেকটা মাইনাস ওমেগা, তাহলে দুইটা মিলে কি হইল? মাইনাস 2 ওমেগা না? ঠিক। আচ্ছা, আবার চিন্তা করো 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই দুইটা সবুজ দুইটা মিলে মাইনাস ওমেগা স্কোয়ার আর এইটা নিজেই আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে দুইটা মাইনাস ওমেগা স্কোয়ার হইলো। তাহলে ভ্যালু কত আসবে? মাইনাস 2 ওমেগা স্কোয়ার। সো এখান থেকে তুমি লিখতে পারো মাইনাস 2 ওমেগা স্কোয়ার। আচ্ছা, সেম ভাবে এটার দিকে তাকাও, এই আগের মতো এই ভ্যালুটাই কিন্তু ওভারঅল এটাই কিন্তু আসবে, তো মাইনাস 2 ওমেগা, পরেরটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এরকম করে করে জোড় সংখ্যক পদ গুণ হবে। তো খেয়াল করে দেখো, আমি যদি এই দুইটা গুণ করি তাহলে ওমেগা কিউব মানে 1 হয়, আর এই দুইটা গুণ করলে 2 স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আমি যদি এর পরের দুইটা গুণ করি ওমেগা কিউব মানে 1 হচ্ছে, এটা করলেও 2 স্কোয়ার হচ্ছে। তার মানে ভালো করে বুঝো, আমি যখনই গুণ করব তো বোঝা যাচ্ছে যে দুইটা গুণ করলে 2 স্কোয়ার হয়, চারটা গুণ করলে 2 পাওয়ার 4 হবে, আটটা গুণ করলে 2 পাওয়ার 8 হবে, এরকম করে যাবে। তো ওরা বলে দিচ্ছে যে মোটমাট পদ আছে 2n-টা, তাহলে যতগুলা গুণ করবা দেখতেই পাচ্ছ, দুইটা গুণ করলে 2 স্কোয়ার, তিনটা গুণ করলে 2 কিউব, চারটা গুণ করলে 2 পাওয়ার 4, এরকম। তাহলে যতগুলা সংখ্যা গুণ করবা ততগুলো 2 এর পাওয়ার হবে না, মানে 2 এর পাওয়ার তত হবে না। তাহলে এইখানে যেহেতু 2n সংখ্যক পদ গুণ করেছো, তাহলে 2 এর পাওয়ার হবে 2n। একটু তো আশা করি বুঝছো। দেন এখানে তাকাও যে আমার এই জায়গাতে প্রতি দুইটা পরপর দুইটা গুণ করলে কিন্তু গুণফলটা 1 হয়ে যায়, ঠিক? তো সেই ক্ষেত্রে এটা এত কঠিন করে লেখারও কোনো দরকার ছিল না, অ্যাকচুয়ালি সহজ করেই বলা যায় যে প্রতি দুইটা মানে প্রতি এক জোড়াকে এক জোড়ার এগুলো গুণ করলে কাটাকাটি হয়ে 1 হয়, কাটাকাটি করে 1 হয়। তাহলে 2n সংখ্যক পদ মানে কি? জোড়ায় জোড়ায় কমপ্লিট হবে, জোড় সংখ্যক পদ, তাহলে প্রত্যেক দুইটার জন্য তো 1 হচ্ছেই, তাহলে এগুলো আর থাকবেও না, ওভারঅল 2 টু দি পাওয়ার n হবে অ্যান্সার। বুঝছো? তার মানে এই জিনিসটার ভ্যালু ভালো করে বুঝছো, এই গুণফলটা। সুতরাং লেফট হ্যান্ড সাইডের মান আসবে 2 টু দি পাওয়ার 2n ইন্টু মানে 2n সংখ্যক 1। ওকে, সো যেখানে যেহেতু মানে এখানে প্রতি দুইটার মধ্যে একটা ওমেগা স্কোয়ার থাকে, তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার থাকবে প্রত্যেক দুইটার জন্য একটা। তাহলে এরকম জোড়া কয়টা আছে? n সংখ্যক জোড়া আছে, 2n-টা পদ, তার মানে জোড়া কয়টা? n-টা। তাহলে এই যে n সংখ্যক ওভারঅল, তাহলে কি হলো জিনিসটা আসলে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2n ইন্টু 1 পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2n। আশা করি বুঝছো, কঠিন করার দরকার নেই, তোমার সহজ ভাষায় মানে বুঝাইতে পারলে হলো তুমি বুঝছো। ওকে, দেন এখন আসো রাইট হ্যান্ড সাইড, ওরা যেটা বলেছে 2 টু দি পাওয়ার 2n 1 প্লাস ওমেগা পাওয়ার 8 1 প্লাস ওমেগা পাওয়ার 10 কেমনে লিখবা? খুবই সহজ, তুমি আগে লিখার পরে দেখো এই যে আমার 1 আর ওমেগা পাওয়ার 8, ওমেগা পাওয়ার 8 এর মান কত? ওমেগা স্কোয়ার না, লিখলা। ওমেগা 1 ওমেগা পাওয়ার 10 মান কত বলো? ওমেগা পাওয়ার 10 এর মান কত? ওমেগা না, লিখলা। দেন এইটার ভ্যালু কত হয় দেখো তো? 1 প্লাস ওমেগা স্কোয়ার মান মাইনাস ওমেগা হইলো, 1 প্লাস ওমেগার মান কত হয়? মাইনাস ওমেগা স্কোয়ার হইলো। দেন তুমি যদি সিম্পল ভাবে এই দুটাকে গুণ করো তাহলে কত হবে? ওমেগা কিউব হবে। সো ওমেগা কিউবের মান তো 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড যা আসছিল রাইট হ্যান্ড সাইড কিন্তু তাই আসছে। বুঝছো? তো এখন অনেকেই বলতে পারো ভাইয়া লেফট হ্যান্ড সাইডটা কি বুঝাইতে হবে কিছু, এরকম কোনো দরকার নেই, এত ব্যাখ্যা ব্যতি তুমি সর্বোচ্চ লিখতে পারো। সুতরাং প্রত্যেক জোড়া উৎপাদক গুণ করলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 আসে, এটা বলে সুতরাং লেফট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 2n। বা মনে করো তুমি 2-3টা গুণ করে দেখাই দিলা, এটাও ভালো হয় তোমার মতো করে। এখানে সবসময় মাথায় রাখবা, ইন্টারমিডিয়েটের ম্যাথের টিচাররা স্কুলের মতন এত ধরে 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 তোমার লেখা দেখবে না, মেইন আইডিয়াটা বুঝাইতে পারলেই হইলো। তবে অঙ্ক মিলাই দিয়ে এইসব নট দ্যাট যে মাঝখানে আটকায় গেলা লাস্টে ভুং ভাং লিখে দিলাম, নো, মেইন আইডিয়াটা টিচারের যেন বুঝে। বুঝছো? টিচার যেন বুঝে যে হ্যাঁ তুমি বুঝছো জিনিসটা। ওকে, ইন্টারমিডিয়েটে এত ঝামেলা করে না। ওকে, প্যারা নেই, টেনশন নেই। এখন এই অঙ্কটা বইয়ের খুবই ফেমাস এবং খুবই নামকরা একটা ম্যাথটা খুব ভালো। এখানে যেটা করে তোমাকে ওরা জেড একটা বলে দিয়েছে, যেটা একটা জটিল রাশি। বললো এই দৃশ্যকল্পের আলোকে প্রমাণ করো যে এই জেডকে 4 ভাগে ভাগ করলে এবং জেডের যে অনুবন্ধী ওটাকে 4 দিয়ে ভাগ করলে যেই দুটো ভ্যালু হবে ওদের পাওয়ার যদি আমি এম নেই, ওকে, এবং যোগ করি। আচ্ছা, কথা হচ্ছে এই এম যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাইলে আমার ওভারঅল এটার ভ্যালুটা হবে 2, যোগফলের ভ্যালুটা হবে 2। আর এম যদি 3 দ্বারা বিভাজ্য না হয় অন্য কোনো পূর্ণ সংখ্যা আসে তাইলে আমার যোগফলটা হবে -1। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো কিভাবে করা যায় এই প্রমাণটা? খুবই সহজ। প্রথম যে ব্যাপারটা সেটা হইল যে
জেড এর মান দেওয়া আছে 4 দিয়ে আগে ভাগ করব, তাহলে আমার জেড কোথায়? এই যে জেড দেওয়া আছে, এটা 4 দিয়ে ভাগ করলে তুমি দেখবে অটোমেটিক এটা ওমেগা স্কোয়ার চলে আসছে, বুঝছো? অটোমেটিক ওমেগা স্কোয়ার আসবে। আর জেড এর যে বার মানে জেড এর অনুবন্ধী ওটাকে 4 দিয়ে ভাগ করলে তুমি দেখবে সেটা অটোমেটিক ওমেগা আসছে। তার মানে জেড ভাগ 4 এর মানটা আসে ওমেগা স্কোয়ার, জেড বার ভাগ 4 এর মানটা আসে ওমেগা। তো ওরা তোমাকে অ্যাকচুয়ালি কিসের মান নির্ণয় করতে বলেছে? জেড বাই 4 পাওয়ার এম, জেড বার বাই 4 পাওয়ার এম। তার মানে ওমেগা স্কোয়ারের পাওয়ার এম আর শুধু ওমেগার পাওয়ার এম। তার মানে আমার লেফট হ্যান্ড সাইডটা কি অ্যাকচুয়ালি আসবে? ওমেগা স্কোয়ারের পাওয়ার এম আর শুধু ওমেগার পাওয়ার এম, এইটুকু আসবে। ঠিক, আচ্ছা। এখন আমার কাজ হচ্ছে এইটা দেখানো যে বাম পক্ষে এম এর জায়গায় 3 দ্বারা বিভাজ্য ভ্যালু বসাইলে যোগফলটা 2 হবে, 3 দ্বারা বিভাজ্য না এমন ভ্যালু বসাইলে যোগফলটা -1 আসবে। এটা আমাকে দেখাইতে হবে। তো আমি আগে ধরে নিব যে আমার এম এর মান 3 দ্বারা বিভাজ্য। তো খেয়াল করো, আমরা ছোটবেলায় স্কুলে থাকতে যখন জোড় সংখ্যা বুঝাইতাম তখন আমরা সেটাকে কি ধরতাম? 2n ধরতাম না। কেন ধরতাম 2n? কারণ ওটা জোড়, 2 দ্বারা বিভাজ্য। তো যদি তোমাকে বলতো যে বিজোড় সংখ্যা, তখন তুমি কি করতা? 2n + 1 ধরতা, মানে যে 2n না, তাহলে 2n + 1, 2 দ্বারা বিভাজ্য না, তাহলে তো এটা বিজোড়। আচ্ছা, তো কখনো তোমাকে যদি বলে যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি ধরবো আমরা? 3n ধরে নিব। যদি বলে 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 3n বাদে আর যা যা হইতে পারে, লাইক 3n + 1 হইতে পারে, 3n + 2 হইতে পারে। এখন তুমি যদি 3n + 3 দাও, তাহলে ওইটাও 3 দ্বারা বিভাজ্য হবে, বিকজ 3 ঘরটা আবার সরে গেল। যেমন আমি একটু লিখেই দিয়েছি, ধরো 1 2 3 থেকে 9 পর্যন্ত লিখলাম। তো 3 নিজেই 3 দ্বারা বিভাজ্য, এরপরেরটা 3 দ্বারা বিভাজ্য না, এরপরটা না, তারপরটা আবার বিভাজ্য, কিন্তু তারপরের দুইটা না, আবার তারপরটা বিভাজ্য, এমনি এমনি করে আসে। তো যেটা 3 দ্বারা বিভাজ্য সেটাকে তুমি যদি 3n কনসিডার করো, পরেরটা কি হবে? 3n + 1, তারপরটা 3n + 2। তার মানে 3n যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য না হবে 3n + 1 এবং 3n + 2। সিমিলার ভাবে পরেরগুলোতেও এই জিনিসটা মেনটেন হবে। তো আমাকে তো এখানে দেখাইতে বলেছে যে পাওয়ারের জায়গায় যদি 3 দ্বারা বিভাজ্য দেই তাইলে 2 হবে, এটা প্রমাণ করব। আর পাওয়ারের জায়গায় 3 দ্বারা বিভাজ্য না দেই তাহলে -1 হবে, এটা প্রমাণ করব। সো ফার্স্ট অফ অল আমরা বলবো যে ধরি m এর মানটা 3n হবে। এইটা বলার পরে আমি সেটা এখানে m এর মানটা বসাই দিব, 3n বসাই দিব। তাহলে এই যে m গুলোর জায়গায় 3n বসাই দিব, ওভারঅল যেটা দেখা যাবে ওমেগা পাওয়ার 6n আসছে, মানে কি 3 দ্বারা বিভাজ্য। সো এটা 1 হবে। আবার ওমেগা পাওয়ার এটাও 3n হবে, মানে 3n আসবে, তো এটাও 3 দ্বারা বিভাজ্য। ওভারঅল 1 + 1 মিলে 2 হয়। ওকে, ইজি জিনিস। এখন তুমি যদি দেখো যে আমি m এর ভ্যালুটা 3 দ্বারা বিভাজ্য না এমন কাউকে কনসিডার করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? 3n না হয় অন্য যে কোনো দুইটার একটা, তাহলে 3n + 1 অথবা 3n + 2, আমরা দুইটাই দিয়ে দেখাবো। তাহলে আমরা বলবো ধরি m এর মান 3n + 2, 3n + 2 এই মানটা আমরা এখানে বসায় দেখাবো যে ওভারঅল এটা হয় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা তো জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1, যে এখানে দেখে আসছি যে আচ্ছা এখানে লেখাই নেই, বাট যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1 হবে। ওকে, তো ওই জন্য এটা মান -1 হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা m এর মান 3n + 2 না হয় আরেকটা ধরবো, লাইক 3n + 1 ধরলাম, প্যারা নাই তো কোনো। তো ওটাও যদি বসাও দেখবা এটাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসছে, হ্যাঁ, যা নাকি ভ্যালুটা হয় -1। তার মানে কি হইলো? যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে উত্তর 2 আসবে, যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে উত্তর -1 আসবে। এইটাই হলো সহজ সাপটা সোজা সাপটা উত্তর। আশা করি বুঝছো জিনিসটা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো ওমেগা এর ধারা। দেখো আমরা একের ধারা আই এর ধারা পড়েছিলাম। আই এর ধারার সময় আমরা কি পড়েছিলাম যে মেইন ব্যাপারটা থাকে যে আই তো 4 দ্বারা বিভাজ্য হইলে 1 হয়ে যায়, তো পরপর 4টা পাওয়ারের আই হইলে 0 হয়, ব্যাপারটা এরকম ছিল। তার মানে কি 4 দিয়ে খেলাধুলা হয়। তো ওমেগার ক্ষেত্রে খেলাধুলাটা হবে 3 দিয়ে, বিকজ কিউবের সম্পর্ক এখানে সবকিছু। তাহলে ধরো আমাকে এই ধারাটা দিয়েছে, বললো যোগফল বের করতে। কি করবো আমরা? কাজ আগের মতোই, আগে বের করতে হবে পদ সংখ্যা। কেমনে করে? হাইয়েস্ট পাওয়ার মাইনাস লোয়েস্ট পাওয়ার বাই এদের যে ইন্টারভাল দ্যাট ইজ 1, ফাইনালি একটা 1 যোগ করব। সেক্ষেত্রে 600 বিয়োগ 500 মানে 100, যোগ 1 করলে 101, এটা হচ্ছে পদ সংখ্যা। দেন আই এর ধারার ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করতাম, আর এখানে তাহলে কি করব? 101কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 × 9 11, 3 × আবারও 9 2, তাইলে আমার ভাগশেষটা আসে হচ্ছে 2, এটা হচ্ছে ভাগশেষ আসে 2। তাহলে আমরা যেটা করব, এই টোটাল ধারাটা থেকে শুরুর 2টা পদ রেখে বাকিগুলোকে 0 ঘোষণা করব, বাকিগুলোকে 0 ঘোষণা করব। হার্টে ব্যথা হচ্ছে হঠাৎ। শুরুর 2টা পদকে আমরা রাখবো আর বাকি সবাই মিলে
0 ঘোষণা করে দেব। তো সেই ক্ষেত্রে মনোযোগ দিও, শুরুর দুইটা পদ কত, ওমেগা পাওয়ার 500, ওমেগা পাওয়ার 501, বাকি সবাইকে 0। ওকে, এখন খেয়াল করো এই দুইটার মান কত আসবে বোঝা যাবে কিভাবে? খুবই সহজ, আগে যেমনি করতাম যে এদের ভ্যালুগুলোকে আমরা যোগ করব, ডিজিটগুলোকে যোগ করব, করলে হয় 5, এটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, 2 আসে। সো এই ভ্যালুটা হবে ওমেগা স্কয়ার। সেম ভাবে এদেরকে যোগ করলে কত হয়, 6, ভাগশেষ কত, 0। তাহলে ওই 0টাকে আমরা ওমেগার মাথায় রেখে দেব। সো ওভারঅল দ্য ভ্যালু বিকামস 1 প্লাস ওমেগা স্কয়ার। অ্যান্ড তুমি আমাকে বলো 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত, মাইনাস ওমেগা। সো আমার এই ধারাটার যোগফল হবে মাইনাস ওমেগা। সো দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ এই টোটাল ধারাটার যোগফল মাইনাস ওমেগা আসে। বুঝা গেল? সহজ কিন্তু। আচ্ছা, এখন এইবার আমরা দেখব চতুর্মূল নির্ণয়। চতুর্মূল নির্ণয়টা খুবই দরকারি, প্রায় সময়ই পরীক্ষায় রিটেনে দিয়ে দেয় 4 নম্বরে, তাও কি আবার। তো খেয়াল করো চতুর্মূল নির্ণয় কি করব, বলবো ধরি x ইকুয়াল টু চতুর্মূল, দেন আমরা সেটাকে রুট সরায় দিব। এবার দেখো পাওয়ার 4 আছে, আমার টার্গেটটা কি, লাস্টে 1 আনা, তাহলে আমরা 2 বার বর্গমূল করবো অ্যাকচুয়ালি। তাহলে এইখানে আমার নেগেটিভ একটা সংখ্যা আছে, তো এটাকে যদি বর্গমূল করা লাগে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা টেকনিক করব। টেকনিকটা হচ্ছে এমন যে এই মাইনাস সংখ্যাটাকে আমরা মাইনাসটাকে আমরা আই স্কোয়ার ধরে ফেলবো। তাহলে আমার এখানে মাইনাসটা হবে আই স্কোয়ার, আর 2401 কার স্কোয়ার দেখি তো, চলো রুট করি আর কি, 49 এর স্কোয়ার। ওকে, তো এই ক্ষেত্রে এবার যদি আমি উভয় পক্ষকে রুট করি তাহলে আমার এক্স স্কোয়ারের মান হবে প্লাস মাইনাস 49 আই, এইটা আসলো। এখন তুমি বলো সামথিং আই থাকলে আমার এখানে এক্স স্কোয়ার আসছে, এখন বর্গমূল করা লাগবে, বুঝছো? তো সামথিং ধরো 2i 4i এইটা এগুলো থাকলে আমরা কি করি, আমরা 2iটাকে কমন নেই, বাকিগুলাকে বাইরে রাখি। তাহলে এখান থেকে 2i কমন নেওয়া লাগবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/2, আর ভিতরে যাবে প্লাস মাইনাস সহ যাবে, এটা মাথায় রেখো, এই প্লাস মাইনাস সহ ভিতরে যাবে, এটাকে বাইরে রেখো না, এটাকে বাইরে রেখো না। তো এবার আমার যেটা এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/2, দেন 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার, এই জিনিসটা আসবে, ঠিক? আচ্ছা, এখন একটুখানি মনোযোগ দাও, একটুখানি মনোযোগ দাও, দাঁড়াও, যদি একটু ভালো করে দেখো দেখবা এক্স স্কোয়ারের ভ্যালুটা আসছে 49/2, দেন এখানে আসে 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। বলো এরপরে যদি আমি রুট করে দিই তাহলে আমার এক্স এর মানটা কত হবে, প্লাস মাইনাস 7/√2 1 প্লাস মাইনাস আই। তাহলে বুঝো প্লাস প্লাস একটা ভ্যালু, প্লাস মাইনাস আরেকটা ভ্যালু, মাইনাস প্লাস আরেকটা ভ্যালু, মাইনাস মাইনাস আরেকটা ভ্যালু, এই নিয়ে 4টা মূল এখানে আছে, বুঝছো? সবসময় মনে রাখবা চতুর্মূলের মূল 4টা, পঞ্চমূলের মূল 5টা, ষষ্ঠমূলের মূল 6টা। যদিও পঞ্চমূলটা পঞ্চমূল, সপ্তমূল, তারপর হচ্ছে 11তম মূল, এগুলো কিন্তু আমরা পিওরলি ইঞ্জিনিয়ারিং ব্যাচে শিখাই। ওকে, এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচে এগুলো আছে এবং দরকারি আর কি। ওকে, সো যারা নাকি ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো বা মোটামুটি আশা করছো যে হয়তো বা এবছর যেহেতু কোয়েশ্চেনটা একটু কঠিন এবং ফুল সিলেবাস, তো যখন নাকি ফুল সিলেবাসে কোয়েশ্চেন হইতো এবং মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইতো, ওই টাইমে হচ্ছে নর্মালি A+ পাইলেই বুয়েটে বসা যাইতো আর কি। তো আমি দেখছি মেসেজ পাঠাচ্ছে অনেকে যে ভাইয়া প্রশ্ন তো কঠিন হচ্ছে বা প্রবলেম মনে হচ্ছে, তো ভাইয়া কত পাইলে আসলে বুয়েটে বসতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য। তাদেরকে আমি বলবো যে যেটা নাকি তুমি যদি মানে ওভারঅল আমি যদি যখন করোনার আগে যখন নাকি ফুল সিলেবাসে কোয়েশ্চেন হইতো, ওই জামানাতে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হইতো, খুব সহজ হতো না, খুব কঠিন হইতো না। তখন তোমার হচ্ছে কি A+ পাইলেই কোয়েশ্চেন মানে পরীক্ষায় বসা যেত আর কি, বুঝছো? বুয়েটের পরীক্ষায় বসা যেত। তো যদি তোমাদের বার, আমার ধারণা যেটা, যে যদি তোমাদের বার প্রিলি পরীক্ষা হয়, যদি বুয়েট প্রিলি নেয়, সেই ক্ষেত্রে A+ পাইলেই বসতে পারা উচিত। যদি আমি ম্যাথ পরীক্ষা তোর প্রশ্ন এখনো পাই নাই, বাট যেটা ধারণা আর কি আমার, যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা, ম্যাক্সিমামেরই দেখা গেছে যে পরীক্ষা খুব একটা ভালো হচ্ছে না, বিকজ সিলেবাস অনেক বড় এবং কোয়েশ্চেন অনেক মানে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। সো ওভারঅল যদি মানে ম্যাথ পরীক্ষাও সেম স্ট্যান্ডার্ডেই হয়, সেক্ষেত্রে আমার ধারণা বুয়েট যদি প্রিলি নেয় এবং ম্যাথ পরীক্ষা সেম স্ট্যান্ডার্ডে হয়, যেগুলো যেভাবে পিসি হয়েছে মানে ফিজিক্স কেমিস্ট্রি হয়েছে, তো সেই অনুসারে চিন্তা করলে বুয়েটে 80 নাম্বারই লাগতে পারে।
সর্বোচ্চ 85 যেতে পারে, বাট 90 এবার মনে হচ্ছে না আর কি। তাও পুরোটা আল্লাহর ইচ্ছা, পুরোটাই ওভারঅল কান্ট্রির যে সিচুয়েশন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো এই আর কি ব্যাপার। তো জাস্ট দোয়া করো যেন বুয়েট প্রিলি পরীক্ষাটা এবার নেয়। প্রিলি পরীক্ষা নিলেই দেখা যাবে যে মানে অডিয়েন্স প্রায় ডাবল হয়ে যাবে যারা পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে। সো প্রিলি পরীক্ষা যেন নেয় এটার জন্য একটু দোয়া করতে থাকো আর কি। ওকে, এই এই হলো ব্যাপার। আচ্ছা, তাহলে আমার এক্সের মান 4টা আসছে, কিন্তু এভাবে আমরা চতুর্মূল নির্ণয় করতে পারি। ষষ্ঠ মূলের ব্যাপারটা একেবারেই ঘনমূলের মতো। খেয়াল করো, ষষ্ঠ মূল যখন তোমাকে বের করতে বলবে খুবই ইজি, খুবই সহজ। তুমি যেটা করবা সেটা হচ্ছে ষষ্ঠ মূলকে এক্স ধরে নেবা, দেন তোমার কাজ হবে এই √6 যেটা মানে 6th রুট যেটা, এটাকে আগে রুট মুক্ত করা হইলো। দেন তুমি ধীরে ধীরে এটাকে এক্স বানাবা এক্স পাওয়ার 6 থেকে। তো এক্স পাওয়ার 6 থেকে এক্স বানানোর প্রথম যে সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে উভয় পক্ষকে রুট করে দাও। তো রুট করলেই এটা 6 থেকে 3 হয়ে গেল, কমলো। এবার 3কে ধীরে ধীরে 1 বানাইতে হবে। তো ফার্স্টে রুট করলাম, করলে এটা আসছে। এখন এই প্লাস মাইনাস 8কে বাম দিকে নিলাম, তো প্লাস মাইনাস 8 মানে 2 কিউব আসছে। তাহলে এক্স কিউব প্লাস 2 কিউব, এটা একটা, এক্স কিউব মাইনাস 2 কিউব এটা আরেকটা। সো দুইটা এখানে আমার সমীকরণ হবে, লাইক এক্স কিউব প্লাস 2 কিউব, এক্স কিউব মাইনাস 2 কিউব। এক্স কিউব প্লাস 2 কিউবের জন্য এক ধাঁচের অঙ্ক যাবে, এক্স কিউব মাইনাস 2 কিউবের জন্য আরেক ধাঁচের অঙ্ক যাবে। এটা জাস্ট একের ঘনমূল নির্ণয় করার মতো প্রসেস। এক্স কিউব প্লাস 2 কিউবের জন্য এই এক ধাঁচের অঙ্ক গেল, এখানে থেকে 3টা মান আসলো। এটার জন্য এখান থেকে 3টা মান আসলো। কথা বুঝছো? তাহলে এই মানগুলোই মোটমাট 6টা মান। একই নিয়ম, 1-এর ঘনমূল বের করার নিয়মটা। এটাও দেখে যাও, পরীক্ষায় আসতে পারে, বারবার বলে দিচ্ছি। এই ঘনমূলের অঙ্কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চতুর্মূলের অঙ্কটা আমি কিন্তু হাত দিয়ে পুরোটা লিখে দিলাম। চতুর্মূলটা এত মানে তোমাদের হাতে সময় কম, তাও লিখে দিলাম। চতুর্মূলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঘনমূল চতুর্মূল দুটোই অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো ভালো করে শিখে যাও, ঠিক আছে? পরীক্ষা কিন্তু আসতে পারে, বারবার বলে দিচ্ছি। চতুর্মূল ঘনমূল দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ওকে, এইবার আমরা দেখবো এই বর্গমূল বা বিভিন্ন মূলের অ্যাপ্লিকেশন। খেয়াল করো এই কোশ্চেনটা বললো প্রমাণ করো যে √i প্লাস √i ইকুয়াল টু √2 প্রমাণ করতে হবে। তো কত হবে এটা তো আমরা জানি না আসলে। আমরা যেটা করবো, আমরা বলবো ধরি এই যে √i প্লাস √i, এটা আমরা ধরে নিব যে এটার মান হলো এক্স। দেন এই এক্স এর মান বের করার চেষ্টা করব। তো বলো রুট আছে, ফার্স্টে এক্সকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তো এক্সকে যদি স্কোয়ার করে ফেলি সেক্ষেত্রে কত হয়? √i হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √i ইন্টু √i প্লাস √i ওটার উপরের হোল স্কোয়ার। সো এক্ষেত্রে এক্স স্কোয়ারের মানটা কত আসে? i আসে, প্লাস 2 ইন্টু রুটের ভিতরে মাইনাস i স্কোয়ার আসে, আর এখানে একটা মাইনাস i আসে। তো ওভারঅল খেয়াল করো i মাইনাস i 0 প্লাস 2 ইন্টু √(-1). সো আমার এক্স স্কোয়ারের মানটা কত হইল আসলে? এক্স স্কোয়ারের মানটা হইল 2 ইন্টু √(1) মানে 2। তাহলে এক্স এর মানটা প্লাস মাইনাস √2। তার মানে দেখো আমার এই জিনিসটার মান প্লাস মাইনাস √2 আসে। তো এটা সত্য কথা, যেটার মান যে √2 হবে। বুয়েটে ওই অঙ্কটা আসছিল প্লাস মাইনাস √2 দিয়ে প্রকাশ কোশ্চেনটা করেছিল। তো এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট দাও এটাতে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সামনেই কিন্তু মাহির ভাইয়ের ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু হচ্ছে। আমরা অলরেডি 4টা অধ্যায় কমপ্লিট করেছি এই কোর্সে। এরপরে যে অধ্যায়গুলো 16টা অধ্যায়, বড় বড় অধ্যায়গুলোই বাকি। তো আমরা হচ্ছে ওগুলা উদ্ভাসের রুটিন অনুসারে আঁকাবো। আর এই কোর্সে যে কন্টেন্ট, এটা তুমি ইনশাল্লাহ বাংলাদেশে আর কোথাও পাবা না। মানে লেকচারই এমনভাবে বানানো যে লেকচারে করানো ম্যাথগুলো করলেই তোমার একদম ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বলো, কেতাব স্যারের বইয়ের অঙ্ক বলো, আইআইটির কোয়েশ্চেন ব্যাংক বলো, তারপর হচ্ছে গিয়ে উদ্ভাসের কনসেপ্ট বুক বলো, মানে যা কিছু লাগতে পারে, ইভেন বিদেশি বইয়ের অঙ্ক বলো। আবার প্রচুর অঙ্ক তো আমি নিজেই বানায় দেই। আমার নিজস্ব পার্সোনাল অনেক টেকনিক আছে যেগুলো নাকি আমি এই কোর্সে দেখাচ্ছি। সো মানে যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতে চাও, চান্স পেতে চাও এবং পজিশনটা উঠাইতে চাও, জাস্ট কোনো মতো চান্স পেতে লাভ নাই। ধরো তোমার টার্গেট হচ্ছে SSC বা এরকম, তো সেই ক্ষেত্রে ম্যাথের জন্য এটা বেস্ট হবে অ্যাকচুয়ালি, বুঝছো? মানে নিজের মুখেই বললাম এমনি করে, বাট কথা সত্য আর কি। তুমি এটা ক্লাস করলেই বুঝবা, বা যারা অলরেডি কয়েকশো স্টুডেন্ট ভর্তি আছে ওদেরকে জিজ্ঞেস করলেও বুঝবা। ওকে, আমি তো অত হাই পলা টিচার না, বাট এরপর আমার কাছে ভর্তি হচ্ছে মানে তো স্বাভাবিকভাবেই কিছু জিনিসপাতি তো অবশ্যই আছে। সো এই কোর্সটা ফলো করতে পারো। এইখানে আমি প্রত্যেকটা অধ্যায়েরই এরকম ইন্টারঅ্যাক্টিভ PDF দেবো, যেরকমটা এই ভিডিওতে পাচ্ছ। এছাড়াও অধ্যায় ভিত্তিক প্রত্যেক অধ্যায়ে রিটেন প্র্যাকটিস শিট, MCQ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, ওয়েব অ্যাপে সব থাকবে। ইভেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হোয়াটসঅ্যাপে তুমি ডিরেক্টলি আমার সাথে কথাবার্তা বলতে পারবা রেগুলার। মানে আমি ডেইলি বসি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কারো কোনো, ধরো এমন অনেক সময় হয় যে তুমি যেই পথে আগাচ্ছ, আমি যদি একটু পথটা ঘুরাই দিই তোমার পজিশন 400-500 উপরে উঠে গেল।
সো এটা কিন্তু খুবই স্বাভাবিক আসলে, যে একটু পথ দেখায় দেওয়ার লোকও আমাদের থাকে না। তো ওই জন্য আমি ইচ্ছা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি, যে কোনো বাচ্চা যেন আমার সাথে কথা বলতে পারে। এমন অনেক সময় হয় যে আমরা একটা জিনিস বুঝতে পারছি না আসলে, যে এমনি পড়া উচিত না অমনে পড়া। যেমন অনেকেই এখন চিন্তা হচ্ছে যে ভাইয়া আমি কি মানে অফলাইনের জন্য কি ঢাকায় আসবো কিনা, নাকি আমি যে এলাকায় আছে সেই এলাকার জন্য পড়বো, বা এরকম অনেক রকমের ছোট ছোট ডিসিশন থাকে, ছোট একটা ডিসিশন যে হ্যাঁ বা না। এতে করেই দেখা যায় যে ওর লাইফ স্টাইল, ওর পড়াশোনার স্টাইল, ওর ওভারঅল সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে। আমার কাছে মনে হয় যে আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার কোনো বড় ভাই বোন নাই। তো সেক্ষেত্রে আমি সবসময় নিজে এটা ফিল করতাম যে ইস, যদি এরকম কেউ থাকতো যে নাকি আমাকে একটু করে গাইড করে দিত। আমি অনেক কিছুই শিখি, ঠেকে ঠেকে শিখি। আমি যদি আমার নিজের জীবনের কথা বলছি আর কি, পড়াশোনা না, নিজের জীবন, আমি যা কিছু শিখি ঠেকে ঠেকে শিখি, যে আচ্ছা এটা এমনি করলে ভুল, পরের বার থেকে ওইটা করি না, অন্যভাবে করি। বাট যদি ধরো এই জিনিসগুলো কিন্তু আমি আমার ছোট ভাইকে ডিরেক্ট মুখে বলে দিই, যে এটা এমনি করলে সমস্যা, এমনি করো অমনি করলে লাভ হবে। সো এই হলো ব্যাপার, যে একজন মানে এক্সপিরিয়েন্স মানুষ সাথে থাকলে হ্যাঁ অনেক ভুল এমনি পার করে দেওয়া যায় আসলে। হ্যাঁ এমনি তোমার মানে লাইফ হবে ফ্ললেস। ওকে, সো এই হলো বিষয়। তো আমি ওইগুলো এখানে শেখাই, যে কোনো দরকার, যেমন আমি সেদিন দেখছিলাম বাচ্চারা কথা বলছে পরীক্ষার একদিন বাকি, আলোচনা করছে প্রশ্ন ভুল হইলো না কি হলো, দুঃখ। ভাই তুমি কালকে পরশুদিন পরীক্ষা, এই আলোচনা না করে একটা অধ্যায় বাড়ায় পড়লে ওটাই তোমার লাভ। সো বিবেচনা বুদ্ধি করে কাজ করো আর কি। যাই হোক, তো এই কোর্সটাও এরকম। এছাড়া আমরা রেগুলারলি কয়দিন পরে পরে জুম গাইডলাইন সেশন নেই, যেখানে জুমে ডিরেক্টলি 1-to-1 তুমি কথা বলতে পারবা মাইক অন করে। ওকে, তো এই সব কিছুই এই কোর্সটাতে থাকবে, আর সব ক্লাস আমার না, মানে আর কি লাগে। তুমি এই কোর্সের ক্লাসগুলো যে ফলো করে যাবে, তার বুয়েটে বসে তার আরাম লাগাটাই স্বাভাবিক, বিকজ আমার কোর্সের কন্টেন্টই এরকম। ওকে, সো টেনশন ফ্রি ভাবে এই কোর্সের লেকচার ফলো করতে পারো, বুঝছো? ঠিক আছে, চলো আমরা এবার দেখবো মূলের অ্যাপ্লিকেশনের আরেকটা অঙ্ক, আগেরটার মতোই, বাট এটা কিউবিক রুট দেওয়া আছে। কেমনে করতে হবে? সেম আগের মতো, যে এক্স ধরে নিব, দেন উভয় পক্ষকে হোল কিউব করবো যেন কিউবিক রুটটা উঠে। হোল কিউব করলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ওই সূত্রটা লিখলাম। লিখলে যেটা হবে, এ কিউবের কারণে আই হয়ে যাবে, এটাকে কিউব করলে বি কিউবের কারণে মাইনাস আই, 3ab মানে এই দুইটার গুণফল, তাহলে কিউবিক রুটের মধ্যে আই আর মাইনাস আই। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি বলে, যে কিউবিক রুট অফ আই প্লাস কিউবিক রুট অফ মাইনাস, মানে কি এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা কি পুরোপুরি এইটা না আসলে, তাহলে এখানে আমরা এক্স লিখতে পারি না এটার বদলে, পারি কিন্তু, ওই জন্য এক্স লিখলাম। আর এখানে আই মাইনাস আই গুণ করলে মাইনাস আই স্কোয়ার হয়, দ্যাট ইজ 1। সো 1 এর কিউবিক রুট 1ই, তাহলে দেখো এক্স কিউব ইকুয়াল টু 3x চলে আসে সব কিছু মিলায়। বাম পক্ষে নিলে এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল টু 0, দেন এক্স কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে হয় 0 অথবা হচ্ছে গিয়ে রুট প্লাস মাইনাস রুট 3, এই যে 0 অথবা প্লাস মাইনাস রুট 3। এই অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টার্ট দাও এটাতে, এটাতে স্টার্ট দিয়ে দাও। ওকে, ভালো করে শিখো আর কি, ভালো করে শিখে রাখো। আচ্ছা, এখন এইটাও সেম ওমেগার অঙ্কটা একটু আগে আমরা দেখেছিলাম, ওই টাইপের একটা ম্যাথ। 2x ইকুয়াল টু এত, 2y ইকুয়াল টু এত। এখন ওরা x পাওয়ার 4, x কিউব y এগুলার ভ্যালু বের করতে বলেছে, খুব সহজ। তুমি দেখো আমার x 2x যদি এত হয়, x এর মান কত হবে? এত, দেখেই বোঝা যাচ্ছে ওমেগা। y দেখেই বোঝা যাচ্ছে ওমেগা স্কোয়ার। সুন্দর করে এই x y গুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুলা বসায় দিতে থাকলে অটোমেটিক তুমি দেখবে এগুলো কাটাকাটি হয়ে এইরকম একটা রাশি চলে আসছে। ওকে, তো যেখানে তুমি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার পাবা, ওদের যোগফল কি লিখবা? 0। সেম ভাবে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান যোগফল কত হবে? -1। তাহলে টোটাল ক্যালকুলেশন কত হয়? -1 আসে। এটুকুই, কঠিন কিচ্ছু নাই এখানে। ওকে, আচ্ছা, এইবার এই অঙ্কটা, এটা তো আমরা অলরেডি দেখেছি, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। ওই যে এন দ্বারা ভাগ করলে যে মানে ভাগফল দুইটা আসে, যাই হোক। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা, সেটা হচ্ছে এই ম্যাথ আমি এখন 3-4টা অঙ্ক তোমাকে করাবো। এই 3-4টা অঙ্ক থেকে ইনশাল্লাহ একটা অঙ্ক তোমার পরীক্ষায় আসতে পারে, মেইন পরীক্ষায়। সো নেক্সট হয়তো বা 10 মিনিটের মতো ক্লাস হবে, মানে এই অধ্যায়টা হবে। নেক্সট 10টা মিনিট একদম খাতা কলম রেখে দরজা জানলা বন্ধ করে দিয়ে আব্বু আম্মুর বলবো সবাই চুপচাপ থাকো, আমি এখন 4টা অঙ্ক করবো, এই 4টা থেকে একটা আসতে পারে, 4টা শেখাবো, একটা আসতে পারে, বলে দিলাম। তো এই 4টা খুব ভালো মতন করবে এখন। ওকে, আচ্ছা, এখন খুব মনোযোগ দিয়ে দেখো, কিছু লিখবা না, খালি তাকায় তাকায় শুনবা, অবাক বিষয়ে তাকায় থাকবা। ওকে, আসো, ধরো এটা হচ্ছে এ পি প্লাস কিউ, বি পি প্লাস ওমেগা কিউ, সি পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। বললো এ কিউব, বি কিউব, সি কিউব, তার মানে এটার কিউব, এটার কিউব, এটার কিউব, এই তিনজনকে কিউব করে যোগ করলে যোগফল এত হয়, এটা আমাকে দেখাইতে হবে। এই হলো প্রশ্নটা। এখন আমি যেটা করবো, লেফট হ্যান্ড সাইড বলবো এটার কিউব, এটার কিউব, এটার কিউব। ওকে, দেন আমি প্রত্যেকটার মান বসাই দিলাম। ওকে, এখন আমি আসল ঘটনা ঘটাবো, বুঝছো ভালো করে।
এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার। আবার এটার মধ্যে একই সূত্র, এই সেমভাবে লিখবা, এটার মধ্যেও একই সূত্র সেমভাবে লিখলাম। ওকে, এখন মনোযোগ দিয়ে ফোকাস করো। এখানে তাকায় দেখো পি কিউব কিউ কিউব। ওকে, এই তিনটার মধ্যে ভালো করে দেখো, সিরিয়াল মেনটেন করতে হবে, খেয়াল করো। পি কিউব ওমেগা কিউব ইন্টু কিউ কিউব, এই যে এটাকে বি কিউব করার পর এটা আসছিল আর কি। ওকে, তো ওমেগা কিউব মানে কি 1, তার মানে ওভারঅল এখানেও কি লেখা পি কিউব প্লাস কিউ কিউব। এটা যে লেখা বুঝতে পারছো, দেখো তো ওমেগা কিউবের মান তো 1, ঠিক আছে। দেন এটার দিকে দেখাও, এই যে এইটাকে এ কিউব প্লাস বি কিউব করার পরে পি কিউব প্লাস ওমেগা পাওয়ার 6 কিউ কিউব, ঠিক আছে। তাহলে ওভারঅল দেখো তো কত হয়, 3টা পি কিউব 3টা ওমেগা কিউব আসলো। ক্লিয়ার? এখন আমরা যাব এইখানে, খেয়াল করো 3p² কিউ, এখানে 3p² কিউ ইন্টু ওমেগা, 3p² কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে সবার কাছেই একটা করে 3p² কিউ আছে, কমন নিলে 1 ওমেগা স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। এটা গেল। দেন 3p² 3p² ইন্টু ওমেগা স্কোয়ার, 3p² ইন্টু ওমেগা পাওয়ার 4 মানে ওমেগা। আচ্ছা, তাহলে 3 জায়গার থেকে যদি 3p² কমন নাও, এখান থেকে 1, এখান থেকে ওমেগা স্কোয়ার, আর এখান থেকে ওমেগা, 3জন চলে আসবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটার মান কত, 0, তার মানে এটা নাই হয়ে যাবে। ওকে, এই জিনিসটার মান কত, 0, তার মানে এটা নাই হয়ে যাবে। তাহলে যেহেতু এটাও নাই এটাও নাই, তাহলে ওভারঅল আমার থাকবে কত, 3p³ আর 3q³, অর্থাৎ 3 কমন নিলে p³ প্লাস q³, দ্যাটস ইট। তাহলে এটাই অ্যান্সার। ওকে, তাহলে এই ম্যাথটা একবার হাতে লিখবা, এখনই ভিডিওটা পজ করো, এখনই হাতে লিখো। বললামই তো তোমাকে 4টার মতো আমি অঙ্ক গাড়াই দিব, এই 4টার থেকে একটা ইনশাল্লাহ আসবে। তাহলে বলা যায় অলমোস্ট প্রশ্ন আউটের মতন। তাহলে তুমি এখন করবা না কেন? ওকে, এইটা একটু করো, কষ্ট হইলেও এটা একটু করো, সহজ আছে। ভিডিওটা পজ করে একটু করো। ওকে, আচ্ছা, এবার দেখবো আরেকটা অঙ্ক, সেম লেভেলের ফেমাস। এই কোয়েশ্চেনটা ওই হট টপিকের মতো, এই কোয়েশ্চেনের মতো এরকম এত ইম্পর্টেন্ট। ওকে, এটা স্টার্ট দেওয়া হয়নি, এইটারও একই অবস্থা, স্টার্ট দেওয়ার জায়গা নেই, জায়গা থাকলে স্টার্ট দিতাম আরো। যত জায়গা আছে স্টার্ট দিয়ে দিই বেশি করে। ভিডিও দেখো এখানে থাকবে, ওটার মধ্যে স্টার্ট দিয়ে দিলাম সব, খালি রাখলাম আমাদের ভার্সিটি কোর্স আর ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে ফাঁকা, কারণ তোমরা এগুলো ভর্তি হবে। স্টার্ট দিলে কেমনি কি, যদিও এগুলো স্টার কোর্স অবশ্য। এখন আসো, মনোযোগ দাও। বললো এই জিনিসটার কিউব প্লাস এই জিনিসটার কিউব ইকুয়াল টু 0 হইলে আমাকে প্রমাণ করতে হবে a ইকুয়াল টু হাফ বি প্লাস সি, বি ইকুয়াল টু হাফ সি প্লাস এ, সি ইকুয়াল টু হাফ এ প্লাস বি। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, কেমনে প্রমাণ করব? খুবই মনোযোগ দাও, জাস্ট মানে কথাগুলো আমার এখান থেকে শুনো, বুঝছো? কানে কানে ফোকাস করো, শুনো ভালো করে। প্রথমত আমাকে কি বলে দিয়েছে, এটার কিউব প্লাস এটার কিউব ইকুয়াল টু 0, রাইট? তোমার কাজ হচ্ছে এই দুইটাকে দুই দিকে নেওয়া। তাহলে একটা কিউব বাম পক্ষে রাখলে আরেকটা কিউব ডান পক্ষে, তাহলে কীরকম হবে, নেগেটিভ আসবে কিন্তু। ওকে, তাহলে এই যে একটা কিউব বাম সাইডে আরেকটা কিউব ডান সাইডে, তাহলে নেগেটিভ আসলো, এটুকু আশা করি বুঝছো। দেন এইটাকে ধরে আমি নিচে পাঠিয়ে দিব, তাহলে কত হবে, -1। এটা কি ক্লিয়ার? এক জায়গায় আনলাম। এখন এই মাইনাসটাকে আমি ভিতরে পাঠিয়ে দিব, এটাকে 1 হিসাবে ফ্রি করতে চাচ্ছি, কারণ বলবো এই মাইনাসটাকে চাইলে কিউবের মধ্যে তো পাঠানোই যায়। আচ্ছা, পাঠাইলাম, তাহলে 1 ফ্রি হইলো। তাহলে তার মানে কি দাঁড়াইলো, সামথিং কিউব ইকুয়াল টু 1, ঠিক? তাহলে উভয় পক্ষকে যদি আমি কিউবিক রুট করি, তাইলে আমার বাম পক্ষর কিউবটা সরে যাবে, আর 1-এর উপরে একটা কিউবিক রুট আসবে। কথা সত্য? সত্য। তাহলে বলো 1-এর কিউবিক রুটের মান কত, 3টা, 1 ওমেগা স্কোয়ার, ঠিক? ঠিক। এখন আমাদের কাজ হচ্ছে, একবার আমি 1 নিব, নিয়ে ম্যাথ করব, আরেকবার আমি ওমেগা নিব, নিয়ে ম্যাথ করব, আরেকবার আমি ওমেগা স্কোয়ার নিব, নিয়ে ম্যাথ করব। তো 3বারে 3টা উত্তর আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কেমনে কাজটা করা যায়, আমি স্টারগুলো একটু কমাই দেবো না, স্টার বেশি হয়ে গেছে, তোমাদের কঠিন লাগতে পারে ম্যাথ, বাট ম্যাথ খুব সহজ। স্টার একটু কমাই দিই, দেখি আগে স্টার কমাইলে কেমন লাগে। আচ্ছা, এখন দেখতে একটু ম্যাথটা সহজ লাগছে। আসো, মানে এই ম্যাথটা দেখতে ভয়ঙ্কর, বাট আসলে ওর মনটা খুব নরম। তুমি ওর সাথে 1-2 মিনিট কথা বললেই তুমি গলে যাবা, আর এই ম্যাথটা এত ভালো, বাও। ওকে, বলবা এটা হচ্ছে পুকি ম্যাথ। ওকে, এটা হচ্ছে পুকি ম্যাথ। খেয়াল করো, তাহলে ফার্স্টে আমরা এর মান 1 ধরে আঁকাবো। তাহলে তুমি মনে মনে চিন্তা করো, যদি এই মাইনাস এই ভগ্নাংশটার মান 1 আসে, তাহলে পরের লাইনে কি লেখা যাবে, এই 1 এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার কি 1-এর সাথে গুণ হবে?
তাহলে এরকম লেখা যাবে না, ধরো মাইনাসটা সহ পাঠিয়ে দাও, এরকম লেখা যাবে না। দেখো তো উপরেরটা এখানে আর এই নিচেরটা এই মাইনাস এখানে পাঠায় এই, ঠিক। আচ্ছা এখন এদেরকে তুমি এ গুলো একসাথে, বি গুলো একসাথে আর সি গুলো একসাথে করলে খেয়াল করো, এ এখানে আছে এ ওমেগা স্কোয়ার আর মাইনাস এ ওমেগা, তাহলে এ কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, বি গুলো এখানে একটা প্লাস বি এখানে একটা মাইনাস, এদিকে আসলে প্লাস বি, তো দুইটা বি, সি ওমেগা আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস সি ওমেগা, মানে সি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, তো খেয়াল করো এই দুইটার যোগফল কত? -1, এই দুইটার যোগফল -1। ওকে, তাহলে 2b এর মান a প্লাস সি, তো b এর মান কত? হাফ a প্লাস সি। সেম ভাবে পরের গুলাও এই মাইনাসটা ওমেগা স্কোয়ারের ওমেগার কাছে দাও, দিয়ে এই জিনিসটা গুণ দিয়ে দাও, তাহলে দেখো এইটা আসবে। বিশেষ নাহলে করে দেখো, এই দেখো এ ওমেগা ইন্টু ওমেগা, তার মানে কি হইলো? আর এই মাইনাস সহ, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আশা করি। ওকে, তারপরে এখানে দেখো তারপরে বি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস বি ওমেগা, সি ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা, তাহলে মাইনাস সি ইন্টু ওমেগা কিউব, ওই জন্য আমরা আর ওমেগা কিউব লিখলাম না, দেখা যাচ্ছে একটু করে। ওকে, এখন এখান থেকে আবার আগের মতো এ বি সি আলাদা করো, দেখবা বি এর সাথে সহগ, সি এর সাথে সহগ, এদের একটার মান মাইনাস ওমেগা স্কোয়ার, এটার মান মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার গুলো কমন নিয়ে কাটাকাটি, তাহলে 2a = b + c, এর মান চলে আসলো। ওকে, দেখো তো বুঝতে পারো কিনা? এইটার ক্ষেত্রে একই নিয়ম, এই ওমেগা স্কোয়ার নিয়ে টান দিতে হবে, তাহলে মাইনাসটা এখানে পাঠিয়ে দাও, ওমেগা স্কোয়ারের জন্য এরকম হবে। দেন আগের মতো এ বি সি আলাদা, কমন নিলে দেখবো সবার কাছে ওমেগা কমন আছে, ওমেগা কমন নিয়ে কাটাকাটি, a + b = 2c, এই হলো অ্যান্সার। বুঝছো? এই ম্যাথটা এখনই পজ দাও, পজ করে নিজের একবার লিখো এই অঙ্কটা, নিজে একটু করে দেখো। ফার্স্টের কাজ হচ্ছে দুইটা কিউব আছে = 0 হইলে একটা কিউব এই পাশে পাঠাবো, দেন নিচে পাঠিয়ে দেবো, তারপরে দুইটার ভগ্নাংশ হোল কিউব = -1, এই মাইনাসটা ভিতরে পাঠিয়ে দিব, তারপরে রুট করে ফেলবো। 1কে রুট করলে কিউবিক রুট করবো, করলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 দিয়ে করলে একটা অ্যান্সার, ওমেগা দিয়ে করলে আরেকটা অ্যান্সার, ওমেগা স্কোয়ার দিয়ে করলে আরেকটা অ্যান্সার, এই তিনটা অ্যান্সার চলে আসবে। মেইন পরীক্ষায় তোমার কাছে যে কোনো দুইটা অ্যান্সার জানতে চাবে, বুঝছো? যে কোনো দুইটা অ্যান্সার তোমাকে জানতে চাবে। আচ্ছা, নর্মালি দুইটা জানতে চাই আর কি, কারণ তিনটা তো বড় হয়ে যায় অঙ্কটা। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী সহজ সোজাসাপটা অঙ্কের মধ্যে। খেয়াল করো এখানে তিনটা অঙ্ক আছে একই জিনিস, তোমাকে a + ib এর কিউবিক রুট বলবে x + iy বলবে, এরকম হইলে প্রমাণ করো যে এগুলা এগুলা এগুলা। ওকে, সো ফার্স্ট অফ অল তুমি এটা দিয়ে শুরু করবা, যে এইটা বলে দেওয়া আছে উভয় পক্ষকে হোল কিউব করবা, করলে এরকম হবে। দেন এটাকে a + b হোল কিউব করলা, ভাঙচুর হইলো, সব মিলায় তুমি দেখবা বাস্তব অংশ একটা আছে আর i ইন্টু অবাস্তব একটা অংশ একটা আছে। তাইলে এই যে আমার বাস্তব অংশটা, এটার মান হচ্ছে a, আর এই যে আমার অবাস্তব অংশটা, এটার মান হচ্ছে b। তাহলে বলবা এত এর মান হচ্ছে a আর এত এর মান হচ্ছে b, a আর b এর ভ্যালু কমপ্লিট হলো। এবার এই a আর b আমরা এইসব জায়গায় বসায় উত্তর বের করব। ওকে, তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে নর্মালি এটা খুব একটা আসে না, বাট প্রথম অঙ্কটার ক্ষেত্রে আরেকটা সহজ টেকনিক আছে এবি ছাড়া, আমি একটু পরে দেখাচ্ছি। দ্বিতীয় অঙ্ক দিয়ে আমরা শুরু করবো, 2 নম্বরটা দিয়ে আমরা শুরু করবো। খেয়াল করো আমি যে একটু আগে a এর মান আর b এর মান নিয়ে আসছিলাম, সেই মানটাকে আমি লেফট হ্যান্ড সাইডে যদি বসায় দিই, এই জায়গায় সুন্দর করে কাটাকাটি হয়ে দেখবা এটা চলে আসছে, এক লাইনেই চলে আসে, কোনো সমস্যা নেই। 3 নম্বরটা যাই, এটা তো আগের মতো, আগে যে আমরা a এর মান b এর মান নিয়ে আসছিলাম, যদি এখানে আর এখানে বসায় দাও, কাটাকাটি করলেই দেখবা এটা মিলে গেছে, একই জিনিস। দেখো x² - 3x², তাহলে -2x², y² - 3y², তাহলে -2y², এই যে মিলে গেল। বুঝছো? সহজেই মিলবে, কঠিন কিচ্ছু না এটার মধ্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে এবার দেখবো প্রথম অঙ্কটা, এইটার মধ্যে তাকায় দেখো, ওরা কোয়েশ্চেনে যে জিনিসটা দিল, যে সমীকরণটা দিল, উত্তরের মধ্যে তার অনুবন্ধীরা চাইলো না। এখানে দিল a + ib x + iy, এখানে দিল a - ib x - iy, ঠিক? আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আমাদের কাছে যে কোশ্চেনটা আছে সেটা আগে একবার লিখবো, কিউবিক রুটগুলোকে পাওয়ার আকারে দেখাবো, দেন আমি উভয় পক্ষে অনুবন্ধী চিহ্নটা অ্যাপ্লাই করবো। এটা কিন্তু ভগ্নাংশের দাগ না, মানে বুঝো, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা আলাদা লাইন, আমি এই লাইনের পরের লাইনে যেয়ে একটা আলাদা করে উভয় পক্ষে অনুবন্ধী চিহ্নটা অ্যাড করেছি, তাইলে এই অনুবন্ধীটা ভিতরেও ঢুকবে, এই অনুবন্ধী তো অলরেডি ভিতরে আছেই, তাহলে এটার অনুবন্ধী হওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে iy,
এটার অনুবন্ধী হয় কারণে মাইনাস আইবি, বুঝছো? তাহলে যে এ মাইনাস আইবি এর কিউবিক রুট এই এক্স মাইনাস আই বাই এই হলো ব্যাপার। এইটা হলো অনুবন্ধীর একটা শর্ত, যে পাওয়ারের বাইরে থাকলে সেটা পাওয়ারের ভিতরেও ঢুকতে পারে অনুবন্ধীর চিহ্নটা, প্রসেসটা, বুঝছো জিনিসটা? এই হলো ওভারঅল অঙ্ক। তাহলে এই ম্যাথগুলাই তোমাকে একটু জানতে হবে। এখানে দেখাইলাম 3টা অঙ্ক, তারপরে এখানে দেখাইলাম 1টা অঙ্ক, আর এখানে দেখাইলাম 1টা অঙ্ক, মোট 5টা অঙ্ক। বাট আমি এই দুইটাকে আসলে যে এই অঙ্কটা আর এই অঙ্কটাকে দুইটা মানতে নারাজ, বিকজ অঙ্ক একই, খালি এ এর মান বি এর মান বসাই দেবো। ওই জন্য আমি বলেছি 4টা অঙ্ক। এই 4টার থেকে ইনশাল্লাহ একটা তোমাকে দিবে, আশা করতে পারো তুমি। কঠিন অঙ্ক না কিন্তু, কঠিন অঙ্ক না কিন্তু। ওকে, আর বেশি না দিই, ভয় লাগবে তোমার। এই এই অঙ্কটা একটু বড় অঙ্ক, খুবই সহজ, নিজে হাতে একবার করবা তাইলেই দেখবো সহজে বুঝে ফেলছো, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে। কিউব দুইটাকে এক পাশে পাঠায়, দুই পাশে পাঠায় নিচে নামায় দেবো, -1টাকে মাইনাস ভিতরে পাঠিয়ে দেবো, কিউবিক রুট, অঙ্ক শেষ। বুঝছো কথা? তারপরে 1 ওমেগা ওমেগা স্কয়ার একবার 1 নিবো, একটা অ্যান্সার ওমেগা নিবো, আর একটা অ্যান্সার ওমেগা স্কয়ার নিবো, আর একটা অ্যান্সার। প্রত্যেক ক্ষেত্রে কাজ একই, এ বি সি গুলো আলাদা করতে হয়। দেখো এই যে এ বি সি আলাদা, এ বি সি আলাদা, এই অঙ্ক। বুঝছো? যে বাচ্চা একটা বার 2টা বার করবে অঙ্ক, তার কাছে কিচ্ছু না, বাট এই অঙ্ক আসে পরীক্ষায়। দেখায় রাখলাম, ভালো করে যাও, ঠিক আছে? আমাদের এই অধ্যায় শেষ, আমরা এবার নেক্সট অধ্যায়ে চলে যাবো।